প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সব কাজ শেষ করে তারা আরোয়াকে নিয়ে হসপিটাল থেকে বের হলো। আরোয়া এখনো হাঁটতে পারছে না, তার পায়ে এখনো ব্যান্ডেজ আছে। আরো কয়েকদিন তাকে রেস্টে থাকতে হবে, হাঁটাচলা করতে নিষেধ করেছে। হুইল চেয়ারে বসিয়ে তাকে হসপিটাল থেকে নামানো হয়েছে। এখন গাড়ি পর্যন্ত যেতে হলে তাকে হাঁটতে হবে। আরোয়া চেষ্টা করছে তিস্তাকে ধরে হাঁটার, কিন্তু পারছে না। হঠাৎ নিজের পেছন থেকে এসে আরোয়ার হাত ধরে ফেললো। কোনো কথা না বলেই তাকে কোলে তুলে নিল। নিঝড়ের আচমকা এরূপ কাণ্ডে বেশ অস্বস্তি লাগছে আরোয়ার, কিন্তু মনে মনে ভাবছে ভালোই হয়েছে। এমনিতেও হাঁটতে খুব কষ্ট হচ্ছে, আর নির্ঝর কোলে করে নিলে তার কষ্টটা কমিয়ে দিল। কিন্তু পরক্ষণেই মনে পড়েছে এত লোক তাকেই দেখছে। নির্ঝর গাড়িতে নিয়ে গিয়ে আরোয়াকে বসিয়ে দিল। আবারও দুজনের মাঝে কোনো কথা হলো না। আরোয়াকে গাড়িতে বসিয়ে দিয়ে সে তিস্তাকে আর তার ফুপিকে গাড়িতে উঠতে বলল। পিছনে ফিরে দেখলো আরোয়ার মা দাঁড়িয়ে আছেন, গাড়িতে উঠছেন না তিনি। নির্ঝর ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আপনি যাবেন না? গাড়িতে উঠছেন না কেন? ভাবছি যাব না। কেন? আরোয়ার মা থামলেন, একটু পরে বললেন, আমার ইমার্জেন্সি পেশেন্ট আছে, তাই যেতে পারছি না। তুমি আরো আর খেয়াল রেখো। মানেটা কি? আপনি না গেলে কি হয়? ইমার্জেন্সি পেশেন্ট অন্য কোনো ডাক্তার দেখে নিবে, তাহলে তো হলো। থাক, আমার যেতে হবে না। তুমি রিস্তা আর তিস্তা খেয়াল রাখলেই হবে। নির্ঝর বুঝতে পারছে না হঠাৎ তিনি যেতে চাইছেন না কেন। শান্ত চোখে তাকিয়ে থাকলো সে, কিছুই বুঝতে পারছে না। আরোয়ার মা ধীর পায়ে আরোয়ার কাছে গেল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সচেতন থাকিস যেন আর কোনো সমস্যা না হয়। হাঁটাচলা করার সময় সচেতন থাকিস, বেশি ফালাফালি করবি না। আরোয়াকে কথাগুলো বলে তিনি তিস্তার কাছে গেলেন। তিস্তার মাথাতেও হাত বুলিয়ে দিয়ে বললেন, আরো আর খেয়াল রাখিস, ও এখনো তো পুরোপুরি সুস্থ হয়নি, একটু হেল্প করিস ওকে। তিস্তা হেসে বলল, ওকে পপি, এটা এভাবে বলতে হয় নাকি? আরোয়ার মা তিস্তার কথায় মুচকি হাসার চেষ্টা করলো, যদিও তার চোখ মুখ বলছে অন্য কথা। চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে তিনি আরোয়াকে একা ছাড়তে চাচ্ছেন না, কিন্তু সাথে যেতেও পারছেন না। তিনি যেন এক মহাবিপদে পড়ে গেছেন। নিঝর বুঝতে পারছে না তার এমন কাণ্ডের কারণ কি, ঠিক কি কারণে তিনি যেতে চাইছেন না নিঝরের বাসায়। নিঝর গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। আরোয়ার মা এখনো দাঁড়িয়ে আছেন এক জায়গায়, আর এক দৃষ্টিতেই তাকিয়ে ছিলেন গাড়িতে বসে থাকা তার মেয়ের দিকে। আরও তাকিয়ে আছে তার মায়ের দিকে। গাড়ি থামলো নির্ঝরদের বাড়ির সামনে। আরোয়া নিজে নিজেই নামতে চাইলেও আবারও নির্ঝর তাকে কোলে করে রুমে রেখে আসলো। রুম থেকে বেরিয়ে এসে সে বড় ভাবি নিশুর কাছ থেকে জিজ্ঞেস করলো, মিতা কোথায়? ওরা তোদের বিয়ের পরের দিনই চলে গেছে। কি বলছেন? কখন গেছে? আরোয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তারা বেরিয়ে গেছেন। আরোয়াকে হাসপাতালে দেখতে যায়নি, মিতা আরোয়াকে দেখতে যাবে। আপনি কি পাগল হয়ে গেছেন? আরে আমি পাগল হতে যাব কেন? মিতা যখন চলে যাচ্ছিল আমি ওকে থাকার জন্য বলেছিলাম, তো মিতা বলল ও আরোয়াকে দেখতে হাসপাতালে যাবে, তাই তাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, তো আমি আর জোর করিনি। নিশু ভাবির কথা শুনে নিঝর একটু হাসলো, তারপরে বলল, ও আমার হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য এসব বলেছে, কিন্তু আমি ওকে কিছুতেই ছাড়বো না। নিঝরের কথায় তার ভাবি অবাক হয়ে গেল, ভ্রুকুচকে বলল, কেন নির্ঝর, কি হয়েছে? কত কি যে হয়েছে আপনাকে কি বলবো আর। তখনই নিঝরের বড় ভাই নিহার আসলো। নিঝরকে দেখে জিজ্ঞেস করলো, কে রে দেবদাস, হাসপাতাল থেকে কখন এলি? নিহানের মুখে দেবদাস ডাকটা শুনে নিশু হেসে দিল। নিহান আগে থেকে নিঝরকে দেবদাস বলে দুষ্টুমি করত। যখন তাদের ছোট ভাই বিয়ে করে ফেললো তখন থেকেই নিহান নিঝরের নাম দিল দেবদাস, কারণ শুধু একটাই, নিঝর কোনো মেয়েকে পছন্দ করে না। নিশু হেসে বলল, এখন তো আর দেবদাস নেই সে, তুমি এবার দেবদাস ডাকাটা বন্ধ করো। নিশুর কথায় নিয়ান হেসে বলল, বন্ধু তো এবার করতেই হবে। বাই দ্য ওয়ে, আর ওর কি অবস্থা এখন? নিঝর শান্ত গলায় বলল, ভালো আছে অনেকটা। নিশু নিঝরকে থামিয়ে দিয়ে বলল, কি হয়েছে তা তো বললে না। নিঝর থেমে বলল, থাক, পরে বলবো। এই বলে সে চলে গেল। নিহান আর নিশু তার যাওয়ার পানে তাকিয়ে আছে। তারা দুজনে কিছুই বুঝতে পারেনি। নিঝর তিস্তার কাছে আসলো আবারও।
তিস্তা আর সে ব্যাচমেট। তিস্তার সাথে সে মোটামুটি মেশে। তিস্তাকে গিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, তুই আরওয়ার খেয়াল রাখবি। আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা যা, আমি আরবার সাথে আছি। নিঝর কোনো কথা আর না বলে বেরিয়ে গেল। গেটে তার গাড়ি রাখা আছে আগে থেকেই। গাড়িতে বসে স্টার্ট দিল। তার গন্তব্য মিতাদের বাড়ির দিকে। আজকে মিতাকে দেখেই ছাড়বে সে। মনে মনে অনেক কিছু ভেবে রেখেছে। এসব সত্যি করতে পারলে সে সফল। গাড়ি থামলো মিতাদের বাড়ির সামনে। দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে ভিতরে গেল। দরজা খোলা থাকায় সে সোজা ঢুকে গিয়ে মিতার রুমে গেল। তার রুমের দরজায় নক করতেই মিতা দরজা খুলল। আচমকা নিঝরকে দেখে সে বেশ ঘাবড়ে গেছে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ এইখানে? কেন আসতে পারি না বুঝি? কখনো তো আসো না, তাই জিজ্ঞেস করলাম। কখন আসার জন্য কারণ হয় না, তাই আসি না। আজকে আসাটা বাধ্যতামূলক হয়ে যাওয়ায় আসতে হলো। মানে ঠিক বুঝলাম না, কি বলতে চাও? আরওয়াকে মেরে ফেলার প্ল্যান করেছিলি কেন? তোর সাথে এই প্ল্যানে আর কে কে আছে? মিতা জানে না মতো মুখ করে বলল, আরোয়াকে মারার প্ল্যান করেছিল কেউ? কি বলো? তোমাদের বাসায় গিয়ে আরোয়াকে মারার মতো সাহস কার হতে পারে? নিঝর মিতার কথায় হাসলো। গম্ভীর গলায় বলল, আমিও তো সেটাই বলতে চাই। যার এত সাহস হলো তার মুখটাও তো আমার একটু ভালো করে দেখতে হয়। তাই কিছু না ভেবে সোজা তার কাছে এলাম। মিতা হাসার চেষ্টা করে বলল, কি যে বলো ভাইয়া, আমার কাছে এলে কেন? আমি তো কিছুই জানি না ঠিক মতো। নিঝর মিতার চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বল, প্রথম এবং শেষবারের মতো জিজ্ঞেস করছি, আরওয়াকে মারতে চেয়েছিলি কেন? মিতা থতমত খেয়ে গেল নিঝরের আচরণে। কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছুই করিনি। নিঝর জোরে চিল্লিয়ে বলল, আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না। একটা চট দিব, সেটাই এনাফ তোর মতো মেয়ের মুখ থেকে সত্যি বের করার জন্য। তাড়াতাড়ি বল, নইলে তোকে আমি খুন করতেও দ্বিধা করব না। মাইন্ড ইট। নিঝরের চিল্লাচিল্লি শুনে তার খালা আর বাড়ির বুয়া এলো। তার খালা তাকে দেখে অবাক হয়ে বলল, কি হলো নির্ঝর, হঠাৎ আমাদের বাড়িতে এসেছিস? তাও এসেই চিল্লাচিল্লি করছিস, কোনো সমস্যা হয়েছে? নিঝর খালার কথার উপরে চিল্লিয়ে বলল, 100 বার আসবো আর 100 বার চিল্লাবো। ক্ষমতা থাকলে আটকাও আমাকে। নিঝরের মুখ থেকে এমন কথা শুনে তার খালা চুপসে গেল। নিঝর একটু থেমে মিতাকে আবারও প্রশ্ন করলো। মিতা, সত্যি করে বল, কেন করেছিস? মিতার মা বললেন, আমার মেয়ে যে করেছে তার কোনো প্রমাণ আছে? নিঝর রাগী গলায় বলল, অবশ্যই আছে। নির্ঝর কখনো প্রুফ ছাড়া কথা বলে না। আমাদের বাসায় সিসি ক্যামেরায় পুরোটা আছে। এখন যদি আপনার স্বচক্ষে দেখতে ইচ্ছে করে তাহলে আমাদের বাড়িতে গিয়ে দেখে আসুন। মিতা এবার ভয় পেয়ে গেল। তার মানে নিঝর সব জেনে শুনেই তার কাছে এসেছে। নিঝর আবারও প্রশ্ন করার আগেই মিতা বলল, হ্যাঁ, আরোয়াকে আমি মারতে চেয়েছিলাম, বেশ করেছি। বেয়াদব একটা মেয়ে। সে জানতো আমি তোমাকে পছন্দ করি, তবুও তোমাকে বিয়ে করে নিয়েছে। আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তোমাকে। তাই ওকে আউট অফ দ্য পৃথিবী করতে চেয়েছিলাম। কি করবে তুমি আমাকে? নিঝর মিতার কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল। কথাটা বুক ফুলিয়ে সে কথাগুলো বলছে। বিন্দু পরিমাণ লজ্জাও লাগছে না তার। নিঝরের অনেকটাই ইনফরমেশন দেওয়ার আছে শিওর হওয়ার জন্য। তাই শান্ত কণ্ঠেই বলল, তোর সাথে আর কে কে ছিল এই প্ল্যানে? আমার প্ল্যানে আমি অন্য কাউকে রাখবো কেন? আমি একাই সব করতে পারি। আমি একাই সাকসেসফুল হতে পারি। আমার আম্মু নেই তো তোর সাথে? মিতা খুব জোরে জোরেই হাসলো। বলল, তোমার মায়ের নামটা আমার সামনে আনবেও না। তার জন্য আমার এমন একটা কাজ করার সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি তোমাকে এত ভালোবাসি, সেটা তোমার মা খুব ভালো করে জানে। তবুও সে আরোয়াকে মেনে নিয়েছে। তোমার মা যদি তোমাদের বিয়েটা না মানতো, তখন তুমিও আরোয়াকে মেনে নিতে না। তোমার মা আরোয়াকে মেনে নিয়েছে বলেই তুমিও মেনে নিয়েছো। তাহলে সব দোষ তোমার মায়ের। আসলে আমি একটা বড় ভুল করেছি। তোমার মাকেই মেরে ফেলা উচিত ছিল। উনি তো আমার বড় শত্রু। মিতার মুখে তার মাকে নিয়ে এমন কথাগুলো শুনে নিঝর আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। মিতার গালে কষিয়ে একটা চর বসিয়ে দিল সে। মিতা চরটা খেয়ে ছিটকে গিয়ে পড়লো একটু দূরে। মিতার মা নিঝরকে থামালো। জোর গলায় বলল, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে মারছো? তোমার এত সাহস? আমার সাহসের আপনি দেখেছেন কি? আমি চাইলে এখন আপনাকেও মেরে দিতে পারি।
যেই মা মেয়েকে এতটুকু শিক্ষা দিতে পারিনি, সেই মাকে সম্মান দেওয়াটাও ভুল। যথেষ্ট বেয়াদব হয়েছো তুমি। তোমাকে আগে শিক্ষা দেয়া উচিত, তারপর আমার মেয়েকে শিক্ষা দিব। খালার কথায় নির্ঝর তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, আপনি এই নির্ঝর চৌধুরীকে শিক্ষা দিবেন? আগে দেখেন আমি আপনার মেয়ের কি করি। জাস্ট ওয়েট। নির্ঝর মিতাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। একবার বাবার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে মিতার বিষয়ে, তারপর মিতাকে সাইজ করতে হবে। গাড়ি চালাচ্ছে নির্ঝর, তার মনে মনে মিতার কথাগুলো ভাবছে। মিতার কথাগুলো শুনে নির্ঝর বুঝতে পারলো তার মা এসবে নেই। সে শুধু শুধু তার মাকেই ভুল বুঝলো। কি বোকার মতো একটা কাজ করলো সে। আগে কি একবার মায়ের কাছে যাবে? মাকে সরি বলতে হবে তো। আবার ভাবলো আগে সমস্যার সমাধান করবে, তারপরে মায়ের কাছে যাবে। ভাবনা অনুযায়ী তার বাবাকে ফোন দিল নির্ঝর। কয়েকটা রিং হতেই তিনি ফোনটা রিসিভ করলেন। শান্ত গলায় বললেন, কি হয়েছে নির্ঝর? আপনি কোথায়? আপনার সাথে কিছু কথা ছিল। আমি বাসায় আছি, তুমি কোথায়? সরাসরি বলতে হবে। আচ্ছা, আমি বাসায় যাচ্ছি, জাস্ট 5 মিনিট। ওকে। নিজের ফোন কেটে দিয়ে গাড়ি দ্রুত চালিয়ে নিজের বাড়িতে গেল। আশরাফ চৌধুরী তার রুমেই আছেন। নিজের বাবার পাশে গিয়ে দাঁড়ালেন। তার বাবা জিজ্ঞেস করলো, কি বলতে চেয়েছিলি? আসলে আমি ভুল ভেবেছিলাম। আরোয়াকে আম্মু মারতে চাইনি, মিতা করেছে সব। কি করে জানলে এখন? আমি সেদিন সিসি ক্যামেরায় মিতাকে দেখেছি। তখন মনে করেছিলাম আম্মু মিতাকে দিয়ে কাজটি করিয়েছে। আজকে মিতার কাছ থেকে জিজ্ঞেস করার জন্য তাদের বাড়ি গেলাম। মিতা বলল সে করেছে সব। আশরাফ চৌধুরী ছেলের দিকে তাকালেন, গম্ভীর গলায় বললেন, মিতাকে সিসি ক্যামেরায় দেখার পরও তুমি হাসপাতালে সবার সামনে তোমার মায়ের দোষ দিয়েছিলে কেন? তখন জানতাম না আম্মু এসব প্ল্যানে ছিলেন না, সেটা না জেনে আরোয়ার বাবা মার সামনে তোমার মাকে দোষারোপ করলে। তারা যদি কিছু বলতো তোমার মাকে, তখন কি হতো? ভাগ্য ভালো তারা তোমার কথা বিশ্বাস করেনি। এভাবে না জেনে না শুনে অন্যদের দোষারোপ দেওয়ার প্রশ্নই হয় না, তার উপর নিজের মাকে দোষারোপ করেছ। কেমন ছেলে আমার! নিঝর মাথা নিচু করে আছে। আসলেই সে বড় ভুল করেছে, কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক। তার মায়ের কারণেই তো সে মাকে ভুল বুঝেছে। বলা যায় এতে তার দোষ নেই। আশরাফ চৌধুরী গম্ভীর গলায় বললেন, তুমি নাকি তোমার মায়ের সাথে এখন কোথাও বলো না? এখনই তোমার মায়ের কাছে থেকে ক্ষমা চাইবে। নিঝর তার বাবার কথা মতো মাকে খুঁজতে গেল। তার মা রান্নাঘরেই আছেন। নিঝরের পেছনে পেছনে আশরাফ চৌধুরী গেলেন ছেলেকে পর্যবেক্ষণ করতে। আশরাফ চৌধুরী পেছন থেকে মিসেস রোমানাকে বললেন, নির্ঝর তার ভুল বুঝতে পেরেছে, তোমাকে সরি বলতে এসেছে। মিসেস রোমানা এবার ছেলের দিকে তাকালেন, মুচকি হেসে বললেন, ওর আমার কাছ থেকে ক্ষমা চাইতে হবে না। আমি দোষ করেছি, তাই সত্যিটা বলেছে। আমি চাই আমার সন্তান এরকম স্পষ্টভাষী হোক। আশরাফ চৌধুরী স্ত্রীর কথায় অবাক হলো। শুধু আশরাফ চৌধুরী নয়, রান্নাঘরে থাকা প্রতিটি মানুষ মিসেস রোমানার কথায় অবাক হলেন। তিনি আবার কোনো দোষ করলেন? মিসেস রোমানা ধীর পায়ে নিঝরের সামনে গিয়ে দাঁড়ালেন। নিঝর চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো অনুশোচনা বা ঘৃণা তাকে জর্জরিত করেছে। মিসেস রোমানা শান্ত গলায় বললেন, আমার বাকি দুটো ছেলে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। নির্ঝর কখনো আমার কথার বিরুদ্ধে যায়নি, আমার কথার অবাধ্য হয়নি, কিন্তু ওর অনেক ক্ষতি করেছি আমি। মিসেস রোমানা নিঝরের মুখে হাত রেখে বললেন, জানিস বাবা, আমি তোর ভালোর জন্যই করেছিলাম। তোর ক্ষতি হোক বা তোর কোনো শত্রু হোক তা আমি চাইনি, তাই এমনটা করেছি। ক্ষমা তো আমার চাওয়া উচিত তোর কাছ থেকে, আরও এর কাছ থেকে। আশরাফ চৌধুরী স্ত্রীর প্রতিটা কথায় অবাক হচ্ছেন। সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ভ্রু কুঁচকে বললেন, রোমানা, তোমাদের মা ছেলের কোনো কথা আমি বুঝতে পারছি না, প্লিজ আমাকে বুঝিয়ে বলো। মিসেস রোমানা মেকি হাসি দিয়ে বললেন, সত্যিটা জানলে তুমিও তোমার ছেলের মতো আমাকে ঘৃণা করবে, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমার মাথায় তখন শুধু একটাই বুদ্ধি ছিল, আর আমি সেই বুদ্ধি অনুযায়ী কাজ করেছি। আশরাফ চৌধুরী এবার রেগে গেলেন। রাগী গলায় বললেন, আমার বাড়িতে সবাই কি পুলিশের ট্রেনিং নিয়ে এসেছে? এ তো ঘুরানো পেছানো কথা বলে, বুঝবো কি করে? মিসেস রোমানা অপরাধী গলায় বললেন, আর কিডন্যাপ আমি করিয়েছিলাম যাতে ওর বিয়েটা ভেঙে যায়, তাই নির্ঝর বিষয়টা জানার পর থেকেই আমাকে ঘৃণা করে। আশরাফ চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। এসব কি করলো তার স্ত্রী? কিভাবে বা করলো? তার বোন বা বাবা যদি এসব কথা জানতে পারে তাহলে কি অবস্থা হবে? বুঝতে পারছে না আশরাফ চৌধুরী। রাগী গলায় বললেন, আরোয়ারের সাথে তোমার কিসের সূত্রামি? এ তো জঘন্য একটা কাজ করলে কেন? মিসেস রোমানার চোখে জল গড়িয়ে পড়ছে। কান্না জড়িত কণ্ঠে বললেন, বাধ্য হয়ে করেছি যাতে ওর বিয়েটা ভেঙে যায় আর নির্ঝরের সাথে আরোরার বিয়ে হয়।
আশরাফ চৌধুরী অবাক হয়ে বললেন, তুমি হঠাৎ নির্ঝরের সাথে আরোয়ার বিয়ে হওয়ার জন্য এত হাইপার হয়ে গেলে কেন? এতই যদি আরোয়ারকে ঘরের বউ করার ইচ্ছা থাকতো তাহলে আগে বলতে, আমি আকরামের সাথে কথা বলে বিয়ে ঠিক করতাম। তখন তো এত কিছু বুঝিনি, বুঝলাম তো রাশেদের সাথে আরোরার বিয়ে ঠিক হওয়ার পর। আশরাফ চৌধুরীর মেজাজ বেশ খারাপ হয়ে আছে। তিনি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছেন। বারবার জিজ্ঞেস করার পরেও তার স্ত্রী তার সাথে লুকোচুরি খেলেছে। এখনো তিনি সত্যি কথাটা আসলে কিছুতেই বলছেন না। রাগী গলায় বললেন, বুঝতে পারছি না, খুলে বলো। মিসেস রোমানা থামলেন, শান্ত গলায় বললেন, আরোরার তখন ক্লাস 10 আর নির্ঝর আর্মি ট্রেনিং এ। দুজনের অল্পই বয়স। এই বয়সে তো মানুষ কত কি ভুল করে। তারা দুজনেও একের অপর প্রেমে পড়ে যায়, দুজনের রিলেশনে জড়িয়ে পড়ে। আর এদিকে মিরাজ আরোরাকে পছন্দ করত। এটা নিয়ে নির্ঝর আর মিরাজে রোজ ঝগড়া করত, রাস্তাঘাটে মারামারি করত। একদিন মিরাজ আমাকে এসে বলে নির্ঝর আর আরোরার প্রেমের বিষয়টা। তখন আমি নির্ঝর থেকে জিজ্ঞেস করলে সে মিরাজ সত্যিটাই বলেছে। নির্ঝরের মুখে বিষয়টা সত্যি জানতে পারার পর আমার ভয় হয় মিরাজ যদি আগে খোপে নির্ঝরের ক্ষতি করে। তাই নির্ঝরকে রিকোয়েস্ট করি এই সম্পর্ক থেকে বের হওয়ার জন্য। ভেবেছিলাম এই বয়সে আবেগ কাজ করে, বয়স হতে হতে সব ভুলে যাবে, তাই আগে আগে দুজন দুজনকে ভুলেই যাক। আমার কথা মতো নির্ঝর আরোরার সাথে ব্রেকআপ করলো, নিজেকে সবকিছু থেকে আড়াল করে নিল। এমন ভাবে থাকলো যেন সে আরোরাকে ভুলেই গেছে। আমিও ধরে নিয়েছিলাম ও আরোরাকে ভুলে গেছে। কিন্তু যখন আরোরার বিয়ে ঠিক হলো তখন থেকে নির্ঝর অন্যরকম আচরণ করছিল। তাই আমি বুঝতে পারলাম যে আরোরাকে ভুলতে পারিনি, আমার কথা রাখতে দূরে থাকার চেষ্টা করেছে। আশরাফ চৌধুরী স্ত্রীর কথাগুলো শুনে পুরো অবাক। এই জন্যই নির্ঝর সাথে সাথে বিয়েতে রাজি হয়ে গেল। আশরাফ চৌধুরী মনে মনেই হাসলেন। বাহ, তার ছেলেকে তিনি প্রেম প্রীতিতে ইনোসেন্ট মনে করতেন, কিন্তু এই ছেলে তলায় তলায় প্রেম করে ছ্যাঁকা খেয়ে উপর হয়ে আছে সেটা তো জানতেন না। আশরাফ চৌধুরী ছেলের দিকে একবার তাকালেন, সে এখনো মাথা নিচু করেই আছে। রোমানা বেগম অর্ধেকটা বলেই থামলেন। এত কথা বললেন যে গলার পানি শুকিয়ে গেছে, তাই এক গ্লাস পানি খেয়ে নিলেন তিনি। তারপরে বলা শুরু করলেন, আরোরার বিয়ে হবার পর থেকে নির্ঝর ডিপ্রেশনে ছিল। খাওয়া দাওয়া অফিস সবকিছু অনিয়ম করছিল, কাউকে বলতেও পারছিল না, আবার সহ্য করতেও পারছিল না, এমনই একটা অবস্থা। আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম তুমি এমন উল্টো পাল্টা করছো কেন? সে কোনো জবাব না দিয়ে চলে গিয়েছিল। তখন আমি নিজের মনের ভাব বোঝার জন্য মিথ্যে বলে ওকে যাচাই করেছিলাম। একদিন হুট করে বললাম আরোরার বিয়েটা ভেঙে গেছে। জানো আশরাফ, আমার কথাটা শোনা মাত্রই ছেলেটা কতটা খুশি হয়ে গেছিল। তখনই সিদ্ধান্ত নিলাম বিয়েটা আমাকে ভাঙতে হবে। তাই লোক ঠিক করলাম আর আরোরার এঙ্গেজমেন্টের আগের দিন ওকে কিডন্যাপ করলাম যাতে বরপক্ষ বিয়েটা ভেঙে দেয়। আমি জানতাম তুমি ঠিকই পরিস্থিতি খারাপ থাকলে বিয়েটা নিঝরের সাথে দিয়ে দিবে। যদি তুমি না দিতে তাহলে আমি তোমাকে বানিয়ে বলেই বিয়েটা দিতাম। এটাই আমার প্ল্যান ছিল। আমি জানতাম কথাগুলো সবাই জানতে পারলে আমাকে খারাপ বলবে, যেমনটা নির্ঝর জানার পর থেকে বলেছে। কিন্তু দেখো আমার আর কিছুই করার ছিল না। মিসেস রোমানা কাঁদছেন, নিঝরের চোখের পানি চিকচিক করছে। আশরাফ চৌধুরী বোকার মতো নিজের স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। তিনি ভাবতেই পারেননি তার আড়ালে স্ত্রীর সন্তান কত কি করে ফেললো, অথচ তিনি বিন্দুমাত্র কিছুই বিশ্বাস করতে বুঝতে পারেননি। রোমানা কান্না থামিয়ে বললেন, আমার আর কি করার থাকতে পারে বলো? যখন জানতে পারলাম মিরাজ আর নিঝর রোজ ঝগড়া করতে আরোরাকে নিয়ে, তখন তাদের সমস্যা সমাধান করার জন্য দায়িত্ব নিলাম। ভেবেছিলাম নিজের সাথে আরোরার বিয়েটা হলেই মিরাজ সারা জীবন নিজের সাথে হিংসা করবে। এখন দুজনের আরোরাকে না পেলে আর ওদের মধ্যে শত্রুতা থাকলো না। যখনই দুজনে দেখা হয় মারামারি করে। এখনো আমি শান্তি মতো বাপের বাড়ি যেতে পারি না। নিঝর তখন থেকে নানা বাড়ি যায় না, এমনকি ঈদের সহ সে আমার বাবা মাকে একটু সালামও করতে যায় না। শুধু কারণ একটাই, মিরাজের সাথে দেখা হয় সেটা। মামাতো ফুফাতো ভাইয়ের মধ্যে এত শত্রুতা হয়ে গেল শুধু আরোরার জন্য। তাই দুজনকে বাঁচাতেই এমনটা করেছি। নিঝর কিছু না বলে ধীর পায়ে সেখান থেকে চলে গেল রুমে। ছেলে চলে যাওয়ার পরে আশরাফ চৌধুরী স্ত্রীকে সামলালেন, শান্ত কণ্ঠে বললেন, যা হয়েছে ভুলে যাও, এসব নিয়ে আর কান্নাকাটি করতে হবে না। মানুষ মাত্রই ভুল। আমি আরোয়ার সাথে আর ওর বাবা মায়ের সাথে কথা বলে নেব, তোমার এসব ভাবতে হবে না। আর কান্না করিও না, যাও এবার রুমে গিয়ে রেস্ট নাও কিছুক্ষণ। আশরাফ চৌধুরী স্ত্রীকে ধরে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন। স্বামী হিসেবে আশরাফ চৌধুরী যেন 100-তে 100, সবসময় স্ত্রীর পাশে থাকতেন, সাপোর্ট দেন, আগলে রাখেন। মানুষ হিসেবেও আশরাফ চৌধুরী খুব ভালো মনের। তার অনেকটাই হালকা লাগছে আজকে। এতদিন মনের মধ্যে একটা ভয় কাজ করছিল আরোয়া আর নিঝরকে নিয়ে। ছেলেকে জোর করে বিয়েটা দিয়েছেন তিনি তার বোনের মেয়ের সাথে। যদি দুজনের মধ্যে মনোমালিন্য হয় তাহলে দোষটা তার হবে।
কিন্তু এখন সব জানার পরে টেনশন হওয়ার কোনো কারণই নেই। যেহেতু আরোয়া নির্ঝর দুজনাকে ভালোবাসে, তাহলে আশরাফ চৌধুরীকে আর এসব নিয়ে ভাবতে হবে না। তারা তাদের মতো মিলেমিশে থাকবে, এটাই এখন তার চাওয়া। মনে হচ্ছে তিনি অনেকটাই সফল। নিঝর রুমে যেতেই দেখলো আরোয়া ঘুমিয়ে আছে। আরোয়ার ঘুমন্ত মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিঝর। কত মায়াবী, সহজ সরল একটা মুখ। মনে হচ্ছে অনেক যুগ পরে আরোয়ার ঘুমন্ত মুখটা দেখছে সে। এখন তো রোজ লুকিয়ে লুকিয়ে ঘুমন্ত মুখটা দেখবে। আসলেই তার মা একটা ভালো কাজ করেছে। মায়ের কারণেই তো সে আজ আরোয়াকে পেয়েছে। কিন্তু সে কি করলো? মাকে ধন্যবাদ না দিয়ে উল্টো দোষারোপ করলো। নিঝর ভাবছে এইসব কাকে দোষ দেওয়া যায় সে বুঝতে পারছে না। মা মায়ের জায়গায় ঠিক আছে, কিন্তু অপরাধ তো অপরাধ। আর নিঝর মাকে দোষারোপ করে সে তার জায়গায় ঠিক আছে, কারণ অপরাধী যেই হোক না কেন, কোনো অপরাধী ক্ষমা করা উচিত না। নিঝর আর ভাবলো না এইসব। শুধু শুধু মাথাটা নষ্ট হচ্ছে তার। সব হয়েছে শুধু মিরাজের জন্য। মিরাজের মতো মামাতো ভাই তার জীবনে আছে, যার জীবনে আছে তার জীবন শেষ। মিরাজের জন্য তার ভালোবাসাটা নষ্ট হয়ে গেল। আপাতত মিতাকে নিয়ে ভাবতে হবে। মিতাকে সাইজ করতে পারলেই শান্তি। ফোনটা হাতে নিয়ে ভাবলো কি করা যায়। স্থানীয় থানার এসপি মনিরুজ্জামানকে ফোন দিল। সে আর্মিতে থাকায় দুজনের মাঝে বেশ সখ্যতা আছে। তাকে পুরো ঘটনাটা বলতে হবে, তারপর দুজনেই সিদ্ধান্ত নিবে কি করা যায়। মনিরকে ফোন দিয়ে সে বেলকুনিতে চলে গেল। রুমে বসে কথা বললে আরো আর ঘুম মেকে যাবে, তাই বেলকুনিতে দাঁড়িয়ে কথা বলল মনিরের সাথে। মনিরকে সব খুলে বলতেই সে বলল মিতার বিরুদ্ধে মামলা করতে। নিঝর একটু ভাবলো, তারপরে বলল বাবার সাথে একবার পরামর্শ করে মনিকে জানাবে সে। মনিরের সাথে কথা শেষ করে নিঝর বিছানায় গিয়ে বসলো। আরো এখনো ঘুমিয়ে আছে। নিঝর আরোয়ার মাথার পাশেই বসলো। আরোয়ার মাথায় হাতটা রাখতে যাবে তখনই সে থামলো। হাত কাঁপছে তার, সাহস পাচ্ছে না আরোয়ার মাথায় হাতটা রাখতে। অযথা মেয়েটাকে কত অপমান করেছিল সে। আজ বিহায়ের মতো তার মাথায় হাত রাখাটা যে অধিকারের মধ্যে পড়ে না এমন মনে হচ্ছে। আসলেই তো ভালোবেসে আগলে রাখতে না পারলে আস্তে আস্তে অধিকার বোধটা হারিয়ে যায়। একসময় ধীরে ধীরে ভালোবাসায় মরিচিকা ধরে আর ভালোবাসাটাও হারিয়ে যায়, যেমনটা হয়েছে তাদের দুজনের মাঝে। আরোয়াকে ছোঁয়ার অধিকারটা নিঝর হারিয়ে ফেলেছে। নয়তো হাত কাঁপছে কেন তার? এমনটা তো হওয়ার কথা নয়। নিঝর শান্ত চোখে আরোয়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে তাদের রিলেশনশিপের শেষ দিনটার কথা। আরোয়াদের বাসার পেছনের গলিটায় তারা শেষ দিন কথা বলেছিল। আরোয়া প্রাইভেট থেকে আসছিল তখন, আর নির্ঝর সেখানেই দাঁড়িয়েছিল। আরোয়া প্রতিদিনের মতো নির্ঝরকে দেখে মুচকি হাসি দিয়ে এগিয়ে আসে। কিন্তু নির্ঝর তখন ব্রেকআপ করার অজুহাত খুঁজছে। কোনো এক অজুহাতে তার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। মাকে কথা দিয়েছে আর সেটা অমান্য করার সাধ্য তার নেই। আরোয়া আসতেই নির্ঝর প্রশ্ন ছুড়ে দিল, এত দেরি হলো কেন আসতে? প্রতিদিন এই টাইমে আসি, দেরি হয়নি তো? দেরি হয়নি মানে কি? আমি তো দেখছি দেরি হয়েছে। না, দেরি হয়নি, দেখো ঠিক 5টা। নির্ঝর রাগী গলায় বলল, আমাকে টাইম শেখাচ্ছ তুমি? একে তো দেরি করে আসলে তার উপর আবার উল্টাপাল্টা কথা বলছো। বাহ। আরো শান্ত গলায় বলল, তুমি এইভাবে কথা বলছো কেন? আমার ইচ্ছে করছে তাই আমি এভাবে কথা বলছি। শুনতে ইচ্ছা করলে শুনো, আর যদি শুনতে না পারো তাহলে বিদায় হও। দেখো নির্ঝর, আমার এমনি শরীর খারাপ লাগছে। তুমি এভাবে কথা বললে আমি কথা বলবো কি করে? তোমাকে কথা বলতে বলেছে কে? আমি বলেছি? যাও, কথা বলতে হবে না। তুমি আজকে এমন করছো কেন? আমি এমনই করব। তোমার মতো মেয়ের সাথে কথা বলতে ইচ্ছা করে না? আগে তো কথা বলার জন্য পাগল হয়ে যেতে, আজকে এমন করছো কেন আমি সত্যিই বুঝতে পারছি না। শুন, আমি তোমার সাথে আর থাকতে চাই না। আমি জাস্ট ব্রেকআপ চাই। ব্রেকআপ করার কারণ? কারণ তোমাকে বলতে হবে কেন? আমার সাথে ব্রেকআপ করবে আর আমি জানবো না তা কি করে হয়? না, জানবে না। কারণ তো বলো, আমি শুধরে নেব নিজেকে। নির্ঝর থামলো। সে বুঝতে পারছে না ঠিক কি বলবে। কেন? কারণটা তো তার জানা নেই। সে কি বলবে? একটু ভেবেই বলল, তোমার মতো মেয়ের সাথে আমার যায় না, কখনো যাবে না। তুমি শুধরালেও যাবে না, তাই ব্রেকআপ চাই, জাস্ট ব্রেকআপ। আরোয়া থেমে গেল। নির্ঝরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে। তার চোখ দুটি ছলছল করছে। ভালোবাসার মানুষ যদি অযোগ্য বলে তার যে কষ্টের আর কি বা হতে পারে। আরোয়ার আজ জঘন্য রকমের কষ্ট লাগছে। কাউকে বোঝাতেও পারছে না তার কষ্টটা। চুপচাপ হাঁটা দিল সে। নির্ঝরের সাথে আর কোনো কথা বলতে চায় না সে। নির্ঝর আরোয়ার যাওয়ার পানে তাকিয়ে আছে। আরোয়ার কষ্টটা সবাই বুঝলেও নির্ঝরের কষ্টটা কেউ বুঝবে না। সবাই তাকে অপরাধী বলবে, কিন্তু সে তো নিরুপায়। আরোয়া সেদিন চলে গিয়েছিল। দুজনের মাঝে আর কখনো কথা হয়নি।
আজকে 6 বছর পর ভাগ্যের খেলায় দুজনেই এক ঘরে একসাথে সংসার করছে। নিজের কথাগুলো ভাবতে ভাবতেই ঝিমুচ্ছে, আর সে ঘুমের ঘোরে আরোয়ার ঘাড়েই নিজের মাথাটা রেখে শুয়ে পড়ল। নিঝর শুতেই আরোয়ার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলতেই দেখল নিঝর তার পাশে। নিঝর শান্তিমতো ঘুমাচ্ছে। আরোয়া যেহেতু বিছানা ছেড়ে উঠতে পারছে না, হাঁটতেও পারছে না, তাই সেও শুয়ে থাকলো। নিঝরের ঘুম ভাঙলো প্রায় ঘন্টা 2 পরে। চোখ খুলতেই আরোয়ার সাথে চোখাচোখি হলো তার। চোখ পড়তেই আরো অন্যদিকে তাকালো। নির্ঝর এক পলক আরোয়ার দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আরোয়া এখনো অন্যদিকে তাকিয়ে আছে। নির্ঝর ফ্রেশ হয়ে বেরিয়ে গেল রুম থেকে। আরোয়া সেদিকেই তাকিয়ে আছে, মনে মনে ভাবছে নির্ঝর একবার জিজ্ঞাসা করলো না তার কেমন লাগছে। ভাবতেই চোখ ছলছল করছে। ঘুম হয়েছে দুজনের? আরোয়া শুধু জবাব দিল হ্যাঁ। দুজনেই গল্প করতে করতে প্রায় সন্ধ্যা গড়িয়ে পড়েছে। নিশু তখন আসলো আরোয়ার জন্য নাস্তা নিয়ে। নিশুর সাথে আরোয়ার সম্পর্ক বেশ গভীর না হলেও দুজনেই মোটামুটি ভালোই মিশে। কিন্তু নির্ঝরের ছোট ভাইয়ের বউ রোশনি একটু অন্যরকম। সে মিশবে তো দূরের কথা, কথা না বলে উল্টে এড়িয়ে যায় আরোয়াকে। কারণটা ঠিক কি সেটা আরোয়া বুঝতে পারে না। রোশনি যেহেতু কথা বলতে চায় না, তাহলে আরোয়া কেন আগ বাড়িয়ে কথা বলতে যাবে, তাই আরোয়াও চুপ। এদিকে নির্ঝর থানায় এসেছে মনিরকে সিসি ক্যামেরার ফুটেজটা দিতে। ধীর পায়ে মনিরের রুমে গিয়ে সে নির্ঝরকে দেখে উঠে দাঁড়ালো। হ্যান্ডশেক করে দুজনে সামনাসামনি বসলো। নির্ঝর শান্ত কণ্ঠেই বলল, আসলে তুই বলেছিলি আম্মু আব্বুকে বলে মিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে, কিন্তু আমি চাই না এই বিষয়ে আর আম্মু আব্বুর সাথে কথা বলি। কেন? কারণ আম্মু কখনো চাইবে না আমি মিতার অ্যাগেনিস্টে মামলা করি, কারণ এতে 2 বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হবে আর মিতার বদনাম হবে। শুধু আম্মু নয়, কোনো খালা হয়তো এটা চাইবে না, কিন্তু আমি চাই মিতার শাস্তি হোক। এমন জঘন্য কাজ করতে পারে যারা, তাদের শাস্তি হওয়া উচিত। তো কি করবি এখন? দেখ, আম্মুর সাথে যদি এই বিষয়ে আলাপ করতে যাই, তাহলে আম্মু আমাকে বলবে মিতাকে ক্ষমা করে দিতে, আর আমি আম্মুর কথা রাখতে পারবো না। তখন আম্মু কষ্ট পাবে। আমি তাই যা করব একেবারে করতে চাই। তার মানে দাঁড়ালো তুই এখন মিতার বিরুদ্ধে মামলা করতে চাস? এখনই করব, আর সবকিছু জানাজানি হওয়ার আগে তুই মিতাকে গ্রেফতার করবি। ওকে ঠিক আছে, তুই মামলাটা করে নে, আমি বাকিটা দেখছি। নির্ঝর মিতার বিরুদ্ধে মামলা করে ভদ্র ছেলের মতো সোজা বাসায় চলে আসলো। অপরাধের শাস্তি অপরাধী পাবে, তাতে তার কোনো কষ্ট নেই। মনে মনে সে আরো অনেক খুশি। এই মিতার জন্য আরো আর কত কষ্ট পেয়েছে। মিতাকে তো বোঝাতে হবে সে কার পিছনে পড়েছে। কত সাহস মিতার! নির্ঝরের ভালোবাসাকে কষ্ট দেবে সে? নির্ঝর এসব ভেবেই মুচকি হাসে। বাসায় এসে রুমে যেতেই দেখলো আরোয়া, রিস্তা আর নিশু আছে রুমে। তিনজনেই একসাথে গল্প করছে। নির্ঝরকে দেখে নিশু রুম থেকে উঠে যাচ্ছিল, তখন নির্ঝর থামালো তাকে। শান্ত গলায় বলল, ভাবি আপনি থাকেন, আমি বরং অন্য রুমে যাচ্ছি। নিশু হেসে বলল, তুমি ছিলে না তাই এলাম। ভাবছি আরো আর একা একা বোরিং লাগবে। তুমিও নেই, বেচারি একা একা কি করবে, তাই এসেছিলাম। এখন তো তুমি চলে এসেছো, তাহলে আমরা চলে যাই। রিস্তা ও নিশুর সাথে তাল মিলালো। খিলখিলিয়ে হেসে বলল, ঠিক বলেছো ভাবি, ওদের একটু একলা ছাড়া উচিত। এই বলে দুজনেই হাসলো। আরো বোকার মতো তাদের দিকে তাকিয়ে আছে। আর নির্ঝর রিস্তার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। রিস্তার তাতে কোনো প্রতিক্রিয়া নেই, সে হেসেই চলেছে তখন থেকে। নির্ঝর মনে মনে ভাবছে সে তো এখনো আরোয়ার সাথে কথা বলে না, তাহলে এখন যদি ভাবি আর রিস্তা চলে যায় আরোয়ার সত্যি বোরিং লাগবে। একে তো মেয়েটা অসুস্থ, তার উপরে এভাবে সারাদিন চুপচাপ শুয়ে থাকতে থাকতে আরো অসুস্থ হয়ে যাবে। দ্রুত সে ভাবিকে আর রিস্তাকে থামালো। শান্ত গলায় বলল, আমার কিছু কাজ আছে, আপনারা থাকেন, আমি গেলাম। রিস্তা থামিয়ে দিয়ে বলল, তোর কি কাজ? তুই তো এখন ছুটিতে আছিস, তাহলে কোন কাজে যাবি? সব কি তোকে কৈফিয়ত দিতে হবে বেয়াদব? রিস্তা রেগে গেল, রাগী গলায় বলল, আরোয়া, শুনলে তোমার জামাই আমাকে বেয়াদব বলেছে। এই, আমি থাকবো না তোর বউয়ের সাথে, তুই থাক। বেয়াদব বলেছিস না, তোকে সুদে আসলে দেখাবো। রিস্তা হনহন করে চলে গেল। নিশুও রিস্তার পিছনে পিছনে ধীর পায়ে চলে গেল। নিঝরের এখন মনে মনে রাগ হচ্ছে। একটা কথার জন্য রিস্তা চলে গেল, কি দরকার ছিল তার কথাটা বলার? এখন আরো কি করবে একা একা? পরক্ষণেই ভাবলো চলে গেল, ভালোই হয়েছে, সে আরোয়ার সাথে থাকতে পারছে। কথা না বললেও তো সময়টা একসাথে কাটাবে। মনে মনে হাসলো নির্ঝর।
বিছানার একপাশে গিয়ে বসলো সে। আরোয়ার সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু সংকোচ লাগছে আবার। নিজেকে বেশ অসহায় লাগছে তার এখন। একবার ভাবে কথা বলবে, তো আবার সংকোচ লাগে। আরোয়া চুপচাপ বসে আছে। পাশে যে একটা মানুষ বসে আছে সেটা নিয়ে তার প্রবলেম নেই। নিঝড়ের সাথে একটু কথা বললে কি এমন হয়? উত্তর পায় না নিঝড়। নিজেকে কন্ট্রোল করলো সে। সিদ্ধান্ত নিল অনায়াসে একবার সরি বলে ফেলবে। যদি একবার কথা বলতে পারে তবে জড়তা কেটে যাবে, তারপরে সব আগের মতো হয়ে যাবে। কিন্তু সমস্যা এটাই, মহা সমস্যা। নিঝড়ের গলা আটকে যাচ্ছে, কথা বলতে গেলেই থেমে যাচ্ছে। তখনই কেউ তাদের রুমের দরজায় জোরে জোরে ধাক্কালো। নিঝড় দ্রুত উঠে গিয়ে দরজা খুলতেই দেখলো তার মা দাঁড়িয়ে আছেন। তিনি রাগী দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। তার চোখ ছলছল করছে। নিঝড় বুঝতে পারলো তার মা কেন এসেছে। নিশ্চয়ই মিতার খবরটা জানতে পেরেছেন তিনি, তাই চোখে জল তার। নিঝড় শান্ত চোখে তার মায়ের দিকে তাকালো। তার মায়ের চোখ বেয়ে এখনো জল গড়িয়ে পড়ছে। নিঝড় শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? তুমি জানো না? আমি যা জানি তাতে আপনার কান্না করতে হবে এমন কিছু দেখছি না, তাই জিজ্ঞেস করলাম আপনার কি হয়েছে। এসবের কি খুব দরকার ছিল? কোন সবের? নিঝড়, তুমি আমাকে জোকার পেয়েছো? তুমি জানো না আমি কি বলতে চাচ্ছি? মায়ের কড়া গড়া শুনে নিঝড় থামলো। তার মা বললেন, আমাদের বাসার মধ্যে যা করছো হয়েছে তা আমাদের বাসার সদস্যরা সমাধান করবে। তোমার দাদা আছেন, বাবা আছেন, তারা সিদ্ধান্ত নিয়ে সমাধান করবে। তুমি ঘরের বিষয়টা বাইরে নিয়ে গিয়েছো কোন সাহসে? বিষয়টা কি এখনো ঘরের মধ্যে সীমাবদ্ধ? অবশ্যই আমাদের ঘরের সদস্যদের মধ্যে হয়েছে, তাহলে আমরা সমাধান করতেই পারি। থানা পুলিশ এসবের কোনো দরকার নেই। দরকার আছে বলেই করেছি। নিঝড়ের মা এবার রেগে গেলেন, চিল্লিয়ে বললেন, তোমার সাথে কথা বলার বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার নেই। তুমি সাইড হও, আমি ভেতরে যাব। আমি আরোয়ার সাথে কথা বলবো। মিসেস রুমানা নিঝড়কে সরিয়ে দিয়ে আরোয়ার কাছে গেলেন। শান্ত গলায় বললেন, নিঝড় কি করেছে তুমি জানো? আরো অবাক হয়ে বলল, আমি জানি না কি হয়েছে। নিঝড় মিতার নামে মামলা করেছে থানায়। মিতাকে পুলিশ গ্রেপ্তার করতে এসেছে। আরো অবাক হয়ে বলল, মিতা আপুর বিরুদ্ধে কেন মামলা করবে উনি? নিঝড় মায়ের পেছনে পেছনে এসে বলল, আম্মু, আপনি আরওয়ার সাথে এই বিষয়ে কথা বলবেন না। মিতা কি কি করেছে এসবের কিছুই জানে না আরওয়া। আমি মিতার বিরুদ্ধে মামলা করেছি, আর বেশ করেছি। নিঝড়ের মা বললেন, মিতা আরওয়াকে মারতে চেয়েছে, তাই মিতাকে কিভাবে শাস্তি দিবে তা শুধু আরোয়ার বলবে, তুমি বলার কে? আপনি জানেন না আমি বলার কে? স্বামী হিসেবে আরওয়াকে নিরাপত্তা দেওয়া আমার কর্তব্য। মিতা আমার স্ত্রীকে খুন করতে চেয়েছে, আমি তাই আমার দায়িত্বটা পালন করছি। এতে আপনার কিছু বলার প্রয়োজন নেই। তুমি আমার সাথে এভাবে কথা বলছো? বলছি। আপনাকেও যে মামলা দেই নাই তার জন্য শোকর করেন। ভাগ্নির নামে বেশি ওকালতি করতে আসলে আপনাকেও আপনার ভাগ্নির সাথে পাঠিয়ে দেব। নিঝড় বেশ রেগে কথাগুলো বলল। তার মেজাজ খুব খারাপ হয়ে আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মিসেস রোমানা ছেলের আচরণ খুব মর্মাহত হলেন। আরোয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি একটু নিঝড়কে বোঝাও, আমি আর পারছি না এসব নিতে। মিসেস রোমানার কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলেন। আরোয়া বুঝতে পারছে না ঠিক কি হয়ে গেছে। এখনো তাকে কেউ এসব বিষয়ে বলেনি কেন। সে বুঝতেই পারছে না নিজকে কি বোঝাবে। সে কি একবার নিজের থেকে জানতে চাইবে? কিছু তো করতে হবে তাকে। হয়তো তার মা জানবে সবটা। মাকে একবার ফোন করলে সব জানতে পারবে, এই ভেবে আরোয়া ফোনটা খুঁজতে লাগলো। তার বালিশের নিচ থেকে ফোনটা নিতেই নিঝড় এসে ফোনটা নিয়ে নিল। আরোয়া সেদিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিঝড় অন্যদিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই ফুপিকে ফোন দিতে যাচ্ছ। তোমার এসব কথা বলতে হবে না, কানেও নিতে হবে না। আমার সিদ্ধান্ত আমি নিব, তুমি জাস্ট রেস্ট করো। নিঝড় এক নাগারে কথাগুলো বলে থামলো। কথার ঘুরে বলে ফেলার তার গলা কাঁপেনি একবারও। যাক, ফাইনালি সে আরোয়ার সাথে কথা বলেছে। মনে মনে খুব খুশিই লাগছে তার। আরোয়া এখনো নিঝড়ের দিকে তাকিয়ে আছে। সে হয়তো বুঝতেই পারেনি নিঝড় তার সাথে কথা বলবে। আরোয়া বোকার মতো চাহনি দেখে নিঝড় মনে মনেই হাসল। মেয়েটা সত্যিই বোকা, সেই সাথে তার চাহনিটাও বোকা। আরোয়া একটু থেমে জিজ্ঞেস করলো, মিতা আপু কি করেছে? তোমাকে মারতে চেয়েছে। উনি কেন আমাকে মারতে চাইবে শুধু শুধু? সেটা মিতাই ভালো বলতে পারবে। আমি ওকে ধরে আনবো, আর তুমি দুইটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করে নিবে কেন সে তোমাকে মারতে চায়। উনি আমার সিনিয়রকে শুধু শুধু চর মারতে যাব কেন? ওরে আমার ভদ্র নম্র বউটা, শোনো ও একটা কথা, ভদ্র মানুষের সাথে সুন্দরভাবে শালীনতা বজায় রেখে কথা বলবে, কিন্তু অভদ্র মানুষের সাথে অভদ্রভাবে অশালীনতা বজায় রেখে কথা বলবে। মিতা তোমার সাথে অন্যায় করেছে, তাকে কেন সম্মান করতে যাবে শুধু শুধু?
তাহলে আপনার সাথেও অভদ্র ভাষায় কথা বলবো? নিঝর আরোয়ার দিকে চোখ দুটি বড় বড় করে তাকালো। আরোয়া শান্ত চোখে অন্যদিকে তাকিয়ে আছে। নিঝর বুঝতে পারছে না আরোয়াকে ঠিক কি বললে তার মন শান্তি হবে। সে কি ভদ্র? তার সাথে কোনো অভদ্রতার ভাবে কথা বলবে? উত্তর পায় না নিঝর। একটু থেমেই বলল, আমার সাথে যদি তোমার অভদ্র ভাষায় কথা বলতে মন চায় তাহলে অভদ্র ভাষায় কথা বলবে, ব্যাস। এতে জিজ্ঞেস করার কিছু নেই। আরও কিছু বলল না, চুপ করে রইল সে। হঠাৎ নিঝরের মনে পড়লো আরোয়া তাকে আপনি করে বলেছে। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে আপনি করে বললে কেন? এমনি। আগে তো তুমি করে বলতে, এখন পাল্টালে কেন? আপনি তো সেই আমার তুমিটা নন, তাই পাল্টিয়েছি। তো আমি কার তুমি? আমি তো সেম মানুষটা আছি। আপনি এখনকার তুমি তা তো আমি জানি না, শুধু জানি আপনি আমার কেউ নন। বলা যায় তুমি করে বলার অধিকারটা আমি হারিয়ে ফেলেছি। কথাটা বলতেই আরোয়া চোখ ছলছল করছে। থেমে গেল সে। নিঝর অপলক দৃষ্টিতে আরোয়ার দিকে তাকিয়ে আছে, তার মুখে অসহায়ত্বের ছাপ। কিন্তু আরোয়া তো বুঝতেই পারছে না, যেন নিঝর বুঝতে পারছে না কি বললে আরোয়া তাকে ক্ষমা করে আগের মতো ভালোবাসবে। হঠাৎ তার ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে স্ক্রিন চোখ পড়তেই আরোয়ার মায়ের নামটা ভেসে উঠলো। নিঝর দ্রুত ফোনটা রিসিভ করলো। নির্জর, তুমি নাকি মিতার এগেনস্টের মামলা করেছো? জি ফুপি। কেন বাবা, এসব করতে গেলে কেন? যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি ফুপি, ভুল তো কিছু করিনি। বাদ দাও এসব, শুধু শুধু বাইরের লোকেরা আমাদের ফ্যামিলি নিয়ে ঠাট্টা করবে। তোমার আম্মু আর তোমার খালামণির মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তাই আমার মনে হয় তুমি এসব মামলায় না জড়ালে ভালো হয়। বড়রা যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নাও। সরি ফুপি, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। আমার চোখে অপরাধী অপরাধী হয়, আমি তাদের আত্মীয় ভাবি না। তাছাড়া অপরাধী আত্মীয় হলেও তাকে ক্ষমা করা যাবে না। আমি ফোন রাখছি। আরোর মাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিঝর ফোন কেটে দিল। আরো ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। সে হয়তো বোঝার চেষ্টা করছে দুজনের কথাগুলো। শান্ত কণ্ঠে বলল, আমাকে একটু খুলে বলবেন মিতা আপুর সাথে কি করছেন? আগে তুমি করে বলো, তারপর বলছি। বলবো না, আমিও বলবো না, প্লিজ বলেন। প্লিজ তুমি করে বলো একবার। বললাম তো বলবো না, একদম বলবো না। আমিও বলবো না। আরো নিঝরের দিকে রাগী দৃষ্টিতে তাকালো, তারপরে মুখ ফুরিয়ে নিল। নিঝর তার দিকে তাকিয়ে হেসেই দিল, তারপরে নিজে বলে উঠল, মিতার বিরুদ্ধে মামলা করেছি। সবাই বলছে মামলাটা উইথড্র করতে, কিন্তু আমি করব না। কেন করবেন না? আমার বউকে মারতে চাই সে, তাকে কি আমি এত সহজে ছেড়ে দিব? তাই মানছি না। আসছে, শুনেন, মামলাটা উইথড্র করেন প্লিজ। সম্ভব নয়, আমি একটু বাইরে যাব, তুমি রেস্ট করো। নিঝর বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। নিচে নামতেই দেখলো তার মা বসে বসে কাঁদছে, আর তার বাবা মায়ের পাশে চুপচাপ বসে আছে। আশরাফ চৌধুরী নিঝরকে দেখতেই বললেন, নির্ঝর, সবার মতামত তোমার মেনে নেওয়া উচিত। এভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারো না। আপনি নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝতে পারছেন। আমার মনে হয় আপনি অন্তত আমার সাথে এসব বিষয়ে কথা বলবেন না। আশরাফ চৌধুরী ছেলের কথাই থেমে গেলেন। স্ত্রীর দিকে তাকিয়ে আবারও ছেলেকে বললেন, তোমার আম্মুর কথাটা শোনো, আর একবার বিষয়টা ভেবে দেখো। আমি ভাবতে চাই না, আমি আমার সিদ্ধান্তে অনড় থাকবো। প্লিজ এসব নিয়ে আর কথা বলতে আসবেন না। মিসেস রোমানা ছেলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি বুঝতে পারছেন না তার ছেলেটা কিসের তৈরি, এত কঠোর হয় কি করে বুঝতে পারছেন না তিনি। ইচ্ছে করছে নিজের গলাটা টিপে দিতে। হয়তো নিজের ছেলে না হলে এমনটাই করতে তিনি। শুধু নিজের ছেলে বলে রেহাই পাচ্ছে নিঝর। নিজের বাসা থেকে বেরিয়ে থানার উদ্দেশ্যে গেল। এসপি মনির মেসেজ দিয়ে বলেছে মিতাকে গ্রেফতার করা হয়েছে, তাই সে মিতার অবস্থা দেখতে থানায় যাচ্ছে। গাড়ি চালিয়ে থানার উদ্দেশ্যে গেল। নিজের গাড়ি থামালো থানার সামনে। ধীর পায়ে বের হয়ে সে মনিরের রুমে গেল। তারপরে মনির সহ আবার মিতার ওইখানে গেল। নিঝরকে দেখতেই মিতা রেগে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে এসেছো কেন? তোকে দেখতে। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো বুঝি? হ্যাঁ, এই অভ্যাসটা আমার একটু বেশি। তুই হয়তো জানিস না, আজ জানলি যখন এখন থেকে সচেতন থাকবি। তোমাকে আমি খুন করব। বাহ, তোর সাহস তো প্রশংসাযোগ্য, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। এই যে তোর অতিরিক্ত সাহস, এটাই তোকে থানা জেল পর্যন্ত এনেছে। তাই ভুলেও অতিরিক্ত সাহস দেখাতে আসবি না। তোমার আমাকে জ্ঞান দিতে হবে না, আমি যথেষ্ট জ্ঞানী। ভেবেছিলাম তোর সাথে কথা বলে তোকে তোর দোষটা বুঝিয়ে তারপর মামলাটা উইথড্র করে নিব,
কিন্তু তোর তো একটু অপরাধ বোধ নেই, তোকে কি করে ক্ষমা করি? আসলেই তোর মতো মেয়েদের ক্ষমা করার কোনো প্রশ্ন আসে না, যত সব বেয়াদব। তুমি কি আমাকে ক্ষমা করবে? আমি আমার বাবার টাকার জোরে বের হব, তারপর তোমাকে দেখিয়ে ছাড়বো। আমি তো একদম অসহায় একটা মানুষ, আপনি আমার বাবার টাকার জোরে বের হবেন আর আমি বসে বসে দেখবো? এটা কখনো হয়? অপেক্ষা কর, তুইও সব দেখবি। নিঝড় কথাগুলো বলে হনহন করে বেরিয়ে গেল। মনির বাইরে থেকে সবটাই শুনছিল। নিঝড় বের হতেই বলে উঠল, ওই মেয়ে তো যথেষ্ট বেয়াদব, ওকে সারানোর জন্য মামলা ইথুস্ট করতে চাচ্ছিস? আসলে বাবা মায়ের আদরের মেয়ে তো, তাই একটু বেশি জেদি। ও যদি ওই জেদ মনের মাঝে চেপে রেখে জেল থেকে বের হওয়ার পর আবারও ক্ষতি করে, তখন কি করবি? আমি তো সেটাই ভাবছি, বুঝতে পারছি না কি করব। আম্মু বারবার রিকোয়েস্ট করছেন মিতাকে ছেড়ে দাও বলে বলে, আরু, ফুপি, আব্বু সবাই বলছে একই কথা। এখন আমি একজন কি করব? তুই একজন হলেও সবকিছু তোর হাতে, ভেবে দেখ সবটা, তারপর সিদ্ধান্ত নে। আমার মনে হয় না এই মেয়েকে ক্ষমা করা উচিত। একে শাস্তি দিলে সব শুধরে নেবে, অন্যথায় এই ভুল বারবার করবে। তুই আমার কথা মিলিয়ে নিস। আমিও বুঝতে পারছি বিষয়টা, তাই এতটুকু আসলাম। আমিও জানতাম মিতা শুধরাবে না কখনো। ভেবে দেখ আরেকবার, তারপর সিদ্ধান্ত নিয়ে আমাকে ফোন দিস। আমি তোর কথা মতন ব্যবস্থা করে নিব। আচ্ছা ঠিক আছে, আমি এবার আসি। নিঝড় থানা থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে গাড়িতে গিয়ে বসলো। মনে মনে তারও খারাপ লাগছে, মিতা এমন একটা কাজ করলো কেন? তার নিজেরই কষ্ট লাগছে মিতার জন্য, কিন্তু মিতা এখনো নিজেকে পরিবর্তন করতে চাচ্ছে না। নিঝড় ভেবেছিল থানায় এসে মিতার পরিস্থিতি দেখবে, তার সাথে একটু কথা বলবে, মিতাকে বোঝাবে সে ভুল করেছে, এমনটা যেন আর কখনো না করে সেটাও বোঝাবে। কিন্তু কিছুই তো হলো না, উল্টো মিতা তার সাথে মিসবিহেভ করছে। এখন কোনো সিদ্ধান্ত নিলে মিতা তার ভুল বুঝতে পারবে, আর আরো নিরাপদে থাকবে। তার নির্ঝর আসলে ঠিক বুঝে উঠতে পারছে না। অসহায় মুখ করে গাড়িতে বসে আছে সে। একটু পরে ভাবলো, এখানে একা একা বসে থেকে লাভ কি? তার চেয়ে বরং সে বাসায় গিয়ে আরোয়ার সাথে বসে থাকুক, তারও সময় ভালো কাটবে আর আরোয়া একজন সঙ্গী পাবে। ভাবনা মাথায় আসলে গাড়ি স্টার্ট দিল সে। বাসার সামনে এসে নিঝর গাড়ি থামালো, ধীর পায়ে বাসার উদ্দেশ্যে গেল সে। বাসায় ঢুকতেই দেখলো আরোয়ার বাবা মা মারোয়া এসেছে। নিঝর শান্ত কণ্ঠে আরোয়ার বাবাকে সালাম দিল, তার সাথে একটু কথা বলে সে রুমের উদ্দেশ্যে গেল। নিঝর রুমে যেতেই আরোয়া প্রশ্ন ছুড়ে দিল, আপনি কোথায় গিয়েছিলেন? থানায়। মিতা আপুকে ছেড়েছেন? ওকে কি ছেড়ে দেওয়ার জন্য গ্রেফতার করেছে? মামলা করেছি মানে মামলা চলবে, আদালতে মামলার রায় যা দিবে তাই হবে। আমি আর কিছুতে নেই। মামি রাগ করবে না আপনার উপর? তোমার মামি রাগ করলে আমার আর কিছুই করার নেই। তিনি রাগ না করার জন্য কত কি করেছি জীবনে, আর পারবো না। এবার উনি ওনার মতো ভেবে সিদ্ধান্ত নিবে, আমার কিছুই করার নেই। এটা কিন্তু ঠিক হচ্ছে না, হয়তো একটা ভুল করেছে। এটাকে ভুল বলে না। ধরো একজন মানুষ অজান্তে কোনো কাজ করলো যেটার ফলে অন্য মানুষের ক্ষতি হলো, বা খেয়াল না থাকায় কোনো কাজ উল্টাপাল্টা করে ফেললো, তখন তাকে ভুল বলা যায়। আর সে তার ভুলটা স্বীকার করলে তাকে ক্ষমা করে দেওয়া যায়। কিন্তু জেনে শুনে কারো ক্ষতি করে ধরা খাওয়ার পর যদি ভুল হয়েছে বলে ক্ষমা চায়, তাকে কিছুতেই ক্ষমা করা যায় না। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিতা এখনো তার অপরাধ নিয়ে অনুতপ্ত নয়, তাকে ক্ষমা করার প্রশ্নই আসছে না এখানে। আরোয়া খুব মনোযোগ সহকারে নিঝরের কথাগুলো শুনছে। আসলেই নিঝরের প্রতিটা কথা যৌক্তিক। আরোয়া দায়িত্ব ছিল নিঝরকে একবার বোঝানো, আর সে তার দায়িত্বটা পালন করেছে। নিঝর মানলো কি মানলো না, কি করার আছে? আরোয়া চুপ করে বসে আছে এখন। পায়ের ব্যথাটা এখনো কমেনি, তাই এখনো হাঁটাচলা করতে পারছে না সে। নিঝর শান্ত কণ্ঠে বলল, এখন তো তুমি করে বলতে পারো। সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনি নিশ্চয়ই জানেন। অতীত ভুলে যাও। অতীত ভুলে গেলে আপনাকে ভুলে যেতে হবে। এমনিও তো আমাকে ভুলে গেছো, নতুন করে ভুললে কি হবে? আর আমি আপনার মতো নই। তুমি আমার মতো নাও বলেই আপনি করে বলছো। আমার মতো হলে তুমি করে বলতে। আমি আপনার কোনো ক্ষতি করিনি, তাই আমাকে মেনে নিতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনাকে মেনে নিতে আমার অসুবিধা হচ্ছে। আমি তোমার কি ক্ষতি করেছি? আপনি সেটা ভালোই জানেন, নতুন করে প্রশ্ন করে জানতে চাওয়ার প্রয়োজন নেই। আমাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। তাহলে বিয়ে করলে কেন? আর কোনো উপায় ছিল না, তাই বিয়েটা করতে হয়েছে। তা না হলে আপনার মতো মানুষকে কোনো মেয়ে নিজ ইচ্ছায় বিয়ে করবে না। নিঝর সামান্য হাসলো, তারপরে বলল, মিতা, আমাকে পাওয়ার জন্য তোমাকে খুন করতেও দুবার ভাবিনি। তুমি বলছো আমাকে কোনো মেয়ে স্বইচ্ছায় বিয়ে করবে না? মিতা আপু আপনার ভেতরের রূপটা জানে না, তাই পাগলামি করছে। আমি তো জেনে শুনে পাগলামি করতে পারি না। আমার ভেতরটা কেউ বোঝে না,
তুমি এত বোকাশোকা হয়ে আমাকে বুঝবে কি করে? আমার চেয়ে কেউ আপনাকে বেশি বুঝবে না। নিঝর কোনো জবাব দিল না, চুপচাপ বিছানায় শুয়ে পড়ল সে। আরোয়া তা দেখে বলল, আপনি ঘুমিয়ে পড়ছেন? হ্যাঁ, আর কি করব? বিয়ে করেছি তাই অফিসে ছুটি পেয়েছি, কিন্তু বউয়ের সাথে কথা বলতে গেলেই বউ দূর দূর করছে। তো ঘুমানো ছাড়া কি আর কোনো উপায় আছে? রাতে খাবেন না? না। আপনার শরীর খারাপ হবে তখন। যাকে মেনে নিতে পারোনি তাকে নিয়ে এত ভাবতে হবে না তোমার। ভাবতে হবে বলেই বলছি। আপনার কিছু হলে সবাই তখন আমার পেছনে পড়বে। আরোয়ার কথা শুনে নিঝর বিছানা থেকে উঠে বসলো, গম্ভীর গলায় বলল, তুমি মানুষের ভয়ে আমাকে নিয়ে ভাবছো, মন থেকে ভাবনাটা আসছে না। আপনার জন্য কেন মন থেকে ভাবনা আসবে? আপনি আমার কে হন? তুমি এতটা নির্দয়? আপনিই তো বলেছেন ভালো মানুষের সাথে ভালো আচরণ আর খারাপ মানুষের সাথে খারাপ আচরণ করতে হয়। আমি সেটাই ফলো করছি। আমি খারাপ মানুষ? আপনার কি তাতে সন্দেহ আছে? আমার কিন্তু কোনো সন্দেহ নেই। আমি জ্ঞানে ঠান্ডা মাথায় বলছি আপনি খারাপ মানুষ। নিঝর ভ্রু কুচকে আরোয়ার দিকে তাকিয়ে আছে। হয়তো সে বলার ভাষা হারিয়ে ফেলেছে, তাই কি বলবে বুঝতে পারছে না। আরোয়া খুব শান্তশিষ্ট একজন মেয়ে, তার মুখে থেকে এমন কথা শুনতে হবে তা নিঝর কখনো ভাবেনি। আবারও বিছানায় শুয়ে পড়ল সে। এবার সত্যি সত্যি রাগ লাগছে তার, ইচ্ছে করছে কষি একটা থাপ্পড় বসিয়ে দিতে। এই দেখ, আমি খুব খারাপ মানুষ, এটাই বলতে। কিন্তু মন বলছে অন্য কথা। নিঝর শুয়ে পড়তেই কেউ দরজায় নক করলো। বাধ্য হয়ে আবার শোয়া থেকে উঠে দাঁড়ালো নিঝর। ধীর পায়ে গিয়ে দরজা খুলতেই দেখলো তার ভাবি নিশু দাঁড়িয়ে আছে। তাকে দেখতেই বলল, তোমাকে নিচে ডাকছে, মিতার মা বাবা এসেছেন। নিঝর আরোয়ার দিকে এক পলক তাকিয়ে নিচে গেল। নিচে সবাই গোল মিটিং করছে এমন অবস্থা। নিঝরের বাবা মা, আরোয়া বাবা মা, মিতার বাবা মা আর নিঝরের দাদাও আছেন। সবাই হয়তো মিলেমিশে সিদ্ধান্ত নিবে বলেই তাকে ডেকেছে। নিঝর গিয়ে তার দাদার পাশে বসলো। তাকে দেখতেই মিতার মা বলল, শোন, তোর এখন বয়স কত? দুনিয়ার অনেক কিছুই তুই বুঝিস না, তাই বলছি মিতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করবি। নিঝর একটু মুচকি হাসলো, তারপরে বলল, আমি আপনার পোষা কুকুর নই যে যা বলবেন আর আমি বুঝে নিলাম। আর আমি ছোট হলেও আমার সিদ্ধান্তে আমিই নিব। আপনি বা আমার ফ্যামিলির কেউ আমার পার্সোনাল বিষয়ে কথা বলতে পারবে না বা আমার সিদ্ধান্ত তারা নিতে পারবে না। মিতার মা চিল্লিয়ে বললেন, দেখলি রুমানা, তোর ছেলে কত বড় বেয়াদব হয়েছে। ছেলেকে একটুও কি শিক্ষা দিতে পারলি না? মিতার মায়ের কথায় নিঝর আরো জোরে চিল্লিয়ে বলল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের সাথে এই ভাষায় কথা বলবেন না। আপনি নিজেই তো আপনার মেয়েকে শিক্ষা দিতে পারেননি। আপনি যদি প্রপার শিক্ষাটা দিতেন তাহলে আপনার এখানে আসতে হতো না, আর এই দিনটাও হতো না। নিঝরের বাবা আশরাফ চৌধুরী ছেলেকে থামিয়ে দিলেন, তারপরে বললেন, নিজর তুমি থামো, আমরা বড়রা কথা বলে সিদ্ধান্ত নেই, তুমি আমাদের কথা শোনো। আশরাফ চৌধুরীর সাথে আকরামুল হক তাল মিলে একই কথা বললেন। নিজর কিছুই বলতে যাবে তার আগে নিজরের দাদা বলেন, আরোয়া নির্ঝরের স্ত্রী আর মামলাটা নির্ঝর করেছে, তাহলে সে তার মতো করে সিদ্ধান্ত নেবে। এতে আমরা তো তাকে জোর জবরদস্তি করতে পারি না। আশরাফ চৌধুরী বাবাকে থামিয়ে দিয়ে এলেন, বললেন, বাবা, নির্ঝর আগে আমাদের কথাগুলো শুনো, তারপর সে বলবে সে কি করবে। নির্ঝর শান্ত কণ্ঠে বলল, আমি কোনো কথা শুনতে চাই না। আমার যা বোঝার তা আমি থানায় গিয়ে বুঝে এসেছি। মিসেস রোমানা বললেন, মানে তুমি কি বলতে চাও? আমি সন্ধ্যায় থানায় গিয়েছিলাম মিতার সাথে কথা বলতে। আমার সাথে মনিরও ছিল, কিন্তু মিতা আমাকে দেখে উল্টো আমাকে শাসিয়ে দিল। তার মাঝে এখনো বিন্দু মাত্র লজ্জা নেই। একবারও সে ভুল করেছে এটা মেনে নিল না, উল্টো বলে তার বাবার টাকার জোরে সে বের হবে জেলখানা থেকে। আমার সাথে তার কোনো কথা নেই। মিসেস রোমানা বললেন, এসব মিতা বলেছে? নিঝর হেসে বলল, হ্যাঁ, মিতা বলেছে। আমিও আমার মতো করে সিদ্ধান্ত নিব এখন। আমি এসবের কিছুই জানি না এখন থেকে। মিতার শাস্তি আদালত ঠিক করবে। আমার সাথে মিতার বিষয়ে কেউ কথা বলতে আসবেন না। যদি মিতা তার ভুল বুঝতে পারত তাহলে আমি ভেবে দেখতাম, কিন্তু এখন সম্ভব নয়। নিঝর কথাগুলো বলে উঠে দাঁড়ালো। তার গন্তব্য রুমের দিকে। পেছন থেকে মিতার বাবা বললেন, নিঝর, আমি তোমাকে দেখে নেব। তুমি খুব বেশি ভুল করেছো, আমার মেয়ের প্রতি অন্যায় করেছো, তা আমি সুদে আসলে নিব। নিঝর হেসে বলল, আগে মেয়েকে নিয়ে ভাবুন, তারপর আমাকে নিয়ে ভাবতে আসবেন। নিঝর ধীর পায়ে নিজের রুমের উদ্দেশ্যে গেল। সে যেতেই তার পেছনে পেছনে তার দাদা ভাই আর
আরোয়ার মা উঠে গেলেন। তারা বাবা মেয়ে দুজনেই আরোয়া নির্ঝরের রুমে গেল। আরোয়া বিছানায় শুয়েছিল। তাদের সবাইকে একসাথে দেখে আরোয়া বিছানা থেকে উঠে বসার চেষ্টা করলো। মারোয়া তাকে ধরে বসলো। নির্ঝর আর তার দাদা এক পাশে বসলো, আর আরোয়ার মা অন্য পাশে বসলেন। আরোয়ার মা তখনই বলল, আমি এতদিন আরোয়ারকে দেখতে আসিনি, শুধু এই প্রসঙ্গে কথা হবে আর আমার কিছু বলতে হবে এটা ভেবে আজ আসলাম। আর আজই মিতার আব্বা আম্মা আসলো। আমি ওদের সাথে মুখোমুখি হতে চাই না। আমার পক্ষে এত কাহিনী করা সম্ভব নয়। আমি চাই না আরোয়ারের সাথে মিতার ব্যাপারে কোনো কথা হোক। আমি আরোয়ার সময় ভাবিকে আর ভাইয়াকে বলে যাব। নির্ঝর চুপ করে আছে। নির্ঝরের দাদাভাই বলল, তোর এসব নিয়ে ভাবতে হবে না। এটা আমার বাড়ি, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। আমি যা সিদ্ধান্ত নেব তাই মেনে নিতে হবে সবার। আমার বাড়িতে থেকে আমার নাতনির সাথে মিতার পরিবারের কোনো সদস্য বা এই বাড়ির অন্য কেউ অধিকার ফলাতে আসবে, তাকে আমি সহজে ছাড়বো না। চারজনেই কিছুক্ষণ গল্প করে আরোয়ার মা আর নানা ভাই নিচে নেমে গেল। প্রায় 3 দিন কেটে গেল মাঝে। আরোয়া এখন অনেকটাই সুস্থ, নিজে নিজে হাঁটার চেষ্টা করছে সে। এই 3 দিনে নিঝরের সাথে টুকটাক কথা হয়, যদিও সম্পর্কটা এখনো আগের মতো হয়নি। আরোয়া সকাল থেকে একা একাই বসে আছে। এখন প্রায় দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। রিস্তা অফিসে আর তিস্তা ভার্সিটিতে গেছে, এখনো ফেরেনি। নিঝরও অফিসে গেছে সেই সকালে। তার ছুটি শেষ হয়েছে 2 দিন হলো। কাজের প্রেশার থাকায় তারও আসার নাম নেই। আরও ইচ্ছে করছিল নিঝরকে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে কখন আসবে, কিন্তু মনে মনেই আনইজি লাগছে। তাই ফোনটা হাতে নিয়ে অসহায় মুখ করে বসে আছে সে। একা একা আর কতক্ষণ থাকা যায়? নিঝর আসলে হয়তো অনেকটা ভালো লাগতো। প্রায় ঘন্টাখানেক পর নিঝর আসলো। চোখে মুখে তার ক্লান্তির ছাপ। রুমে ঢুকতেই আরোয়াকে দেখে সে মুচকি হাসলো। আরোয়া তাকে দেখতেই বলল, এত দেরি করে আসতে হয়? আরোয়ার কথায় নিঝরের মুখের হাসি প্রশস্ত হলো। শান্ত কণ্ঠে বলল, আমাকে মিস করেছিলে বুঝি? বাহ, ভালোই তো। একটা ফোন দিলে আমি সকল ব্যস্ততা বাদ দিয়ে চলে আসতাম। ঢং দেখলে বাঁচি না। নিঝর হাসলো আবারও। ধীর পায়ে আরোয়ার পাশে গিয়ে বসলো। আরোয়ার হাতটা ধরতে যাবে তখনই সে হাত সরিয়ে নিল। নিঝর একবার আরোয়ার দিকে তাকিয়ে বলল, তোমার অভিমানী মুখটা দেখতে খুব সুন্দর লাগে, তাই তুমি অভিমান করলে আমার খুব ভালো লাগে। এই ভালো লাগে এতদিন কোথায় ছিল? সব সময় ছিল, কিন্তু পরিস্থিতির কারণে অনেক কিছু মনের মধ্যে জমিয়ে রাখতে হয়। আর যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে এসব বুঝে নিবে। আসলে কি আমাকে ভালোবাসতে? সেটা বলতে আমি বাধ্য নই। আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসতে না, তাই এখনো বুঝতে পারছো না। আমি তোমাকে ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি। তোমার মতো ছেলেরা মেয়েদের মন নিয়ে খেলা করো, খেলা শেষ তো দূরে ঠেলে দাও। তোমরা কখনো ভালোবাসার যোগ্য হও না। তোমাদের মতো ছেলেদের তাই শুধু ঘৃণা করতে হয়। আরও বোঝার চেষ্টা করো একটু। আমি বাধ্য হয়ে তোমার সাথে সেদিন ব্রেকআপ করেছিলাম। আর কোনো ইস্যু ছাড়া তো হুটহাট একটা সম্পর্ক শেষ করা যায় না, তাই অজুহাত খুঁজলাম। আর মনে হলো যদি তোমাকে অযোগ্য বলি তাহলে তুমি আর আমাকে নিয়ে ভাববে না, আমাকে অ্যাভয়েড করবে, তাই এসব বলেছিলাম। আরো কত বানানো কথা শুনবো কে জানে। আমার কথাগুলো তোমার বানানো মনে হচ্ছে? তুমি যদি সত্যি অযোগ্য হতে তাহলে কি এখন বিয়ে করতাম? তুমি বুঝতে চাইছো না কেন? আমি তোমাকে ভালোবাসি। এখানে অবিশ্বাস করার কিছু নেই। আরো ট্রাস্ট মি প্লিজ। তুমি আমাকে সেদিন সব খুলে বলতে। তুমি বলতে মামি বলেছে রিলেশনশিপ কন্টিনিউ না করতে। আমি তোমার সাথে সম্পর্ক রাখতাম না। মিথ্যা কথা বলেছিলে কেন? যদি সেদিন সত্যি কথাটা বলতাম তাহলে আম্মুকে তুমি ঘৃণা করতে। এখন আমাকে ঘৃণা করছো, তা আমি ইজিলি মেনে নিতে পারছি, কিন্তু আমার মাকে ঘৃণা করবে সেটা আমি কি করে মেনে নিতাম? তাই এমনটা করেছি। অনেক সময় সত্যি কথাটা বলা যায় না। আমি সন্তান হয়ে কি করে তোমার কাছে মায়ের নালিশ করব? আরোয়া চুপ করে আছে। নিঝরের সাথে এখন আর সেই সব নিয়ে কথা বলতে ইচ্ছে করে না তার। সেও তো নিঝরকে ভালোবাসে, শুধু রাগ করেই কথাগুলো বলেছে। আরোয়া চুপ করে আছে দেখে নিঝর আরোয়ার হাত ধরে ফেললো। শান্ত কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছি। তোমাকে সব খুলে বলা উচিত ছিল, কিন্তু আমি স্বার্থপরের মতো সব নিজের মনে জমিয়ে রেখেছিলাম।
তোমাকে বলে দুজনেই মিউচুয়ালি সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু দেখো তখন আমাদের বয়স কত, কিশোর বয়স। এত অল্প বয়সে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, তাই হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আই এম সরি অ্যাগেইন, প্লিজ ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আরও এখনো কিছু বলল না। নির্ঝর এক পলক তাকিয়ে থেকে আবারও বলল, প্লিজ কিছু তো বলো, আমাকে ক্ষমা করবে কিনা। দেখা যাবে ভবিষ্যতে। প্লিজ আমাকে একবার বোঝার চেষ্টা করো। আরও আর রাগী গলায় বলল, এত বুঝতে পারবো না, যাও ফ্রেশ হয়ে আসো, তারপর নাস্তা করে নাও। নির্ঝর হেসে বসা থেকে উঠে দাঁড়ালো, দুষ্টু গলায় বলল, বউয়ের কথা উপেক্ষা করার সাধ্য কোনো পুরুষের নেই। আমি কি করে উপেক্ষা করি? যাই ফ্রেশ হয়ে আসি, তুমি রেস্ট নাও। নির্ঝরের কথায় আরও মনে মনেই হাসলো, কিন্তু মুখে কিছু বলল না। নির্ঝর ফ্রেশ হতে চলে গেল। নির্ঝর ফ্রেশ হয়ে এসে আবারও শুরু করলো, চলো একসাথে নাস্তা করি। আমি ভাবিদের সাথে করব, তুমি টায়ার্ড তাই আগে গিয়ে করে নাও। নির্ঝর কিছু বলতে যাবে তখনই তার অফিস থেকে ফোন আসলো। সে ফোনটা রিসিভ করে কথা বলল, তারপরে ফোন রেখে আরোয়াকে বলল, একটা ইমার্জেন্সি কাজ আছে, আমাকে যেতে হবে। তুমি নিচে যাবে? চলো তোমাকে নিচে নামিয়ে দিয়ে আসি। আমি একা যেতে পারবো, তুমি যাও। আরে আবার কোথাও পড়ে যাবে, চলো আমি ধরে নিয়ে যাই। আরোয়া জানে নির্ঝরকে না করলেও সে শুনবে না, তাই বাধ্য হয়ে সেই নির্ঝরের সাথে গেল। নির্ঝর তার হাত ধরে আস্তে আস্তে হাঁটছে। আরোয়া যেতে যেতে বলল, যাওয়ার আগে নাস্তা করে যাও, অফিসে গেলে আর খাওয়া হবে না। আমাকে এক্ষুনি যেতে হবে, দেরি হয়ে গেলে আবার সব উল্টাপাল্টা করে ফেলবে ওরা। তুমি থাকো, আমি গেলাম। নির্ঝর আরোয়াকে সোফায় বসিয়ে দিয়ে হন হন করে বেরিয়ে গেল। আরোয়া নিচে এসে বসতেই মিসেস রুমানা আসলেন। শান্ত কণ্ঠে বললেন, দুপুর থেকেই মাথাটা ব্যথা করছে, তাই তোমার রুমে যাওয়া হয়নি। দুপুর থেকে একা একা বসেছিলে বুঝি? হ্যাঁ, আপনার মাথা ব্যথা এখন কমেছে? অনেকটা কমেছে। তুমি দুপুরে ওষুধ খেয়েছো? জি খেয়েছি। মিসেস রুমানা চারপাশে একবার পর্যবেক্ষণ করলেন, দেখলেন আশেপাশে কেউ নেই। দ্রুত আরোয়ার পাশে গিয়ে বসলেন তিনি। শান্ত গলায় বললেন, তুমি তো আমার মেয়ের মতো, তাই না? আরোয়া কি বলবে বুঝতে না পেরে মাথা নাড়ল। মিসেস রোমানা আরোয়ার হ্যাঁ সূচক ইঙ্গিত দেখে শুকনো হাসি দিয়ে বললেন, তোমাকে কিছু কথা বলতে চাই, যদি কিছু মনে না করো। জি বলেন। আসলে আমি কিছু ভুল করেছি। তুমি যখন ছোট ছিলে তখন থেকে নির্ঝর তোমাকে কেয়ার করতো, চোখে চোখে রাখতো। ভাবতাম তোমাকে বোনের মতো আগলে রাখছে, যেহেতু তার কোনো বোন নেই। কিন্তু তোমরা একটু বড় হবার পর মিরাজ একদিন আমাকে এসে বললো তোমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। জানো, আমি শুনে প্রথমে বিশ্বাসই করতে পারিনি। পরে নির্ঝরের থেকে জিজ্ঞেস করতেই সে সব স্বীকার করেছিল। তখনই আমি নির্ঝরকে বারণ করলাম, বললাম তোমার সাথে যেন আর কোনোদিন যোগাযোগ না করে, তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। একজন মা হিসেবে তখন আমার এটাই যৌতিক মনে হয়েছিল, তাই ওকে জোর জবরদস্তি করলাম। সেও বাধ্য হয়ে তোমার সাথে সব ধরনের সম্পর্ক শেষ করে দিল। জি আমি এসব জানি। কে বলেছে? আপনি বলছেন সবটা। সবটা জানার পর আমাকে ঘৃণা করো না? না। ঘৃণা করো কি করো না সেটা তোমার ব্যাপার, এখন আমার কথা শোনো। জি বলেন। আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আমার ভুলের শাস্তি স্বরূপ আমার ছেলেটা 6 বছর কষ্ট পেয়েছে। আমি চাই না সে আর কষ্ট পাক। তুমি ওকে ক্ষমা করে দাও আর আমার ছেলেটাকে মেনে নাও। আমার ছেলেটাকে আগের মতো ভালোবাসো, আগের মতো আগলে রাখো সবসময়। দুজনেই আগের মতো হয়ে যাও, এটাই আমার রিকোয়েস্ট। যদি আমার ছেলেটাকে মেনে নিতে নতুন করে শুরু করো তাহলে বুঝবো তুমি আমাকে ক্ষমা করেছো। আরোয়া চুপ করে আছে। সে কি বলবে বুঝতে পারছে না। অসহায় মুখ করে মিসেস রোমানার দিকে তাকিয়ে থাকলো সে। মিসেস রোমানা আরোয়ার দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলেন, বলো, সব ভুলে গিয়ে আগের মতো হয়ে যাবে তো দুজন? আরোয়া তার ছেলের হাসি দিল, শান্ত কণ্ঠে বলল, মামি 6টা বছর কি অনায়াসে ভুলে যাওয়া যায়? আপনার সাথে কেউ এমন জঘন্য আচরণ করলে, এইভাবে অপমান করে দূরে সরিয়ে দিলে আপনি কি সব ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দিতে পারতেন? মিসেস রোমানা অবাক হলো আরোয়ার কথায়। মেয়েটা খুব গম্ভীর, খুব সহজেই কথা বলে না। আজকে কত সাহস নিয়ে সে কতগুলো বলল তাকে। মিসেস রোমানা আরোয়ার চোখের দিকে তাকিয়ে তারপরে বললেন, আমি বলেছি তাই নির্ঝর এমনটা করেছে। নির্ঝরের কোনো দোষ নেই এতে। নির্ঝরের কোনো দোষ নেই? যদি নির্ঝরের কোনো দোষ না থাকে তাহলে কি সব দোষ আমার? না, তোমার দোষ হবে কেন? যদি আমার দোষ না থাকে তাহলে আমি কেন 6 বছর ধরে এত কষ্ট পেলাম? আপনার ছেলে আমার ভালোবাসা না বুঝে আমাকে অ্যাভয়েড করে গেছে এতদিন। এখন তার মন চাইছে বলে আবার আমার কাছে আসতে চাইছে। ঠিক আর কয়েক মাস পর যদি আবারও আপনার কথা শুনে আমাকে ছেড়ে দেয়, তখন তার দায় কে নিবে? নিজের কোনো কারণ ছাড়া ছেড়ে যাবেই কেন?
আগেও তো কোনো কারণ ছাড়া ছেড়ে গিয়েছিল, এখন যাবে না তা আমি কিভাবে বিশ্বাস করব? যে একবার একটা কাজ করতে পারে তার জন্য কাজটা তখন ইজি হয়ে যায়, তাই সে বারবার সেম কাজ করলেও আর দ্বিধা কাজ করে না। আরোরা, তুমি একটু বেশি বুঝছো। তুমি ছোট মানুষ, তোমার এত কিছু বুঝতে হবে না, এত কিছু কানও দিতে হবে না। ঠিক বলেছেন, তাই আমি কিছুতে কান দিতে চাই না, হোক সেটা আপনার কথা বা আপনার ছেলের কথা। মিসেস রোমানা চুপ করে রইলেন কিছুক্ষণ। তিনি হয়তো কি বলা যায় না যায় তা বুঝতে পারছেন না। একটু পরে বললেন, এরকম করে কি সংসার করা যায়? না, যায় না, কিন্তু আগ্রহ আর বিশ্বাস ছাড়া কি সংসার করা যায়? তাহলে বিয়েটা করেছিলে কেন? বাধ্য হয়ে করেছি। সেদিন আপনি আমাকে সকলের সামনে নষ্টা মেয়ে প্রমাণ করেছিলেন। এইরকম একটা পরিস্থিতিতে আমি কিভাবে সকলের সামনে বলবো আমি আপনার ছেলেকে বিয়ে করব না? তাহলে এখন কি চাইছো? আমার কিছু চাওয়ার নেই। কিছু একটা তো তোমাকে ঠিক করতে হবে, হয় সুন্দর মতো গুছিয়ে সংসার করতে হবে, নয়তো বিচ্ছেদের দিকটাই হাঁটতে হবে। আমাকে যারা বিয়ে দিয়েছেন তারা সেই সিদ্ধান্ত নেবেন, আমার কিছু বলার নেই। সংসারটা তোমার, তাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আরও মিসেস রোমানার দিকে তাকালো, একটু হাসার চেষ্টা করে বলল, আপনি আমার অনেক সিনিয়র, সংসার জীবন, বাস্তব জীবন সবকিছু নিয়ে আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আপনি বলুন, এত কিছু ভুলে গিয়ে কি কখনো সংসার করা যায়? ভুলে যাওয়ার চেষ্টা করলে সবকিছু ভুলে থাকা যায়? ভুলে থাকা যায় না, শুধু ভুলে থাকার অভিনয় করা যায়। মিসেস রোমানা এবার রেগে গিয়ে বললেন, তোমার সাথে আমি কথাই পারবো না, তোমার যা মন চায় তাই করো। মিসেস রোমানা হনহন করে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিলেন। আরও সেদিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মিসেস রোমানার কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে, বারবার একটা কথাই কানে বাজছে, বিচ্ছেদের দিকে হাঁটতে হবে। কত সহজ করে মিসেস রোমানা কথাটা বললেন। আসলে কি বিচ্ছেদ এত সহজ? দুজন মানুষ একসাথে সারাটা জীবন পাড়ি দিবে বলেই তো বিয়ের চুক্তিতে আবদ্ধ হয়। অনুভূতি ছাড়া, ভালোবাসা ছাড়া, আগ্রহ ছাড়া এত জটিল সিদ্ধান্ত কেউ নেয় না। কিন্তু অনুভূতি, ভালোবাসা, আগ্রহ সবকিছু উপেক্ষা করে দুজনে আবার আলাদা হওয়ার চিন্তা করে কি করে? আরও বুঝতে পারে না মিসেস রোমানার কাছে বিষয়টা এত সহজ লাগলো। তার তো বোঝা উচিত ছিল আরোয়া অভিমান থেকে কথাগুলো বলেছে। তিনি চাইলেই বলতে পারতেন, আমার ছেলেটা ভুল করেছে, একটু সময় নাও, দুজনে মিলেমিশে থাকলে ধীরে ধীরে সব ভুলে যাবে এক সময়, তারপরে গুছিয়ে সংসার করবে। কিন্তু তিনি বললেন পুরো অন্যরকম কথা, যেটা কখনো মানা যায় না। আরও বসা থেকে ধীরে ধীরে পা উঠে দাঁড়ালো। এসেছিল নাস্তা করতে, তারা নাস্তা খাওয়া হলো না। দেওয়াল ধরে ধরে সে রুমে গেল, বিছানায় শুয়ে পড়লো। তারপর তার মামিকে আগে বেশ শান্তশিষ্ট, সহজ সরল মনে হতো, কিন্তু আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তিনি। শুয়ে শুয়ে নির্ঝরকে নিয়ে ভাবছে আরোয়া। অনায়াসেই চোখ দুটো বেয়ে জল গড়িয়ে পড়ছে তার। নির্ঝর কি তাকে ভালোবাসে? যদি সত্যি ভালোবাসতো তাহলে দূরে থাকতো কি করে? একবারও কি তার কথা মনে পড়তো না? নির্ঝরকে সে কত সহজেই ক্ষমা করবে না, কখনো না। নির্ঝরকে বুঝতে হবে ভালোবাসার কষ্টটা। ভালোবাসা মানুষ উপেক্ষা করলে, অপমান করলে কত কষ্ট হয়, সেটা নির্ঝরকে বোঝাতে পারলেই আরও সার্থক। প্রায় রাত 9টার মতো হলো। রিস্তা একটু আগে অফিস থেকে ফিরেছে। ফ্রেশ হয়ে সে আরোয়ার রুমে আসলো। রুমে আসতেই জিজ্ঞেস করলো, নাস্তা করেছো? আরোয়া শান্ত কণ্ঠে বলল, না, করিনি। রিস্তা বেশ চিল্লিয়ে বলল, কেন? উইক হয়ে গেলে তোমার শরীর খারাপ হবে না? উফ আরওয়া, তুমি কি ছোট বাচ্চা? নিয়মিত খাবার খেলে তবেই তো শরীর সুস্থ হবে। তখনই নির্ঝর আসলো অফিস থেকে। রিস্তা চিল্লাচিল্লি শুনে ভ্রুকুচকে বলল, তুই ওর সাথে এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? কি করবো আর, তোর বোন না খেয়ে বসে আছে। এতগুলো ওষুধ খেলে নিয়মিত খাবার খেতে হয়, আর সে না খেয়ে রুমে বসে বসে আছে। রিস্তার কথায় নির্ঝর আরোয়ার দিকে রাগী দৃষ্টিতে দেখালো, গম্ভীর গলায় বলল, এই তুমি কি করতে চাইছো? আবার শরীর খারাপ হলে কি করবে? আরো কোনো জবাব দিল না, চুপচাপ বসে রইল সে। নিজের কোনো উত্তর না পেয়ে আরো রেগে গেল। রাগে তার হাত কাঁপছে, তবু নিজেকে কন্ট্রোল করে বলল, তুমি এভাবে ইরিগুলার হলে কিভাবে সুস্থ হবে? সেটা তোমার ভাবা লাগবে না। নিঝর আরো রেগে গেল। রাগে সে রুম থেকে বেরিয়ে গেল। দ্রুত পায়ে মায়ের রুমে গেল সে। মাকে দেখেই বলল, আপনি তো বাসায় ছিলেন তাই না? বাসাতেই তো ছিলাম। আপনি বাসায় থাকতে আরুয়া কিভাবে না খেয়ে থাকে? একজন অসুস্থ মানুষকে কি কয়েকদিন খেয়াল রাখতে পারেন না? সারাদিন বাসায় তো আর কোনো কাজ নেই, একটু সচেতন হলে তো হয়।
তোমার বউকে তুমি খেয়াল রাখো, আমার কাজ না থাকলে আমি বসে থাকবো, তবুও তোমার বউয়ের খেয়াল রাখবো না। আপনার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাটা বোকামি। তোমার বউ মাস্টারি করে মুখের উপর কথা বলতে পারে, তাহলে নিজের যত্ন কেন নিতে পারে না? আমার বউ কি আপনার সাথে মাস্টারি করেছে? হ্যাঁ করেছে, বলেই তো বলছি। কি করেছে? তোমার বউয়ের থেকে জিজ্ঞেস করো। আমার বউ থেকে জিজ্ঞেস করব, তার আগে আপনি বলুন, আপনার থেকে শুনি। মিসেস রোমানা এবার কেঁদে দিলেন। আরোয়ার সাথে বলা সব কথা ছেলেকে কেঁদে কেঁদে হাজিরা দিলেন। নির্ঝর চুপচাপ সবটা শুনলো, তারপরে শান্ত কণ্ঠে মাকে বলল, দেখেন, আমি আর আপনি দোষ করেছি, যেহেতু আমরা তার ক্ষতি করেছি, তাহলে এতটুকু কথা বলা বিশাল কিছু নয়। অন্য মেয়ে হলে এর চেয়েও বেশি বলতো আপনাকে। তুমি ওর পক্ষে আমাকে কথা শোনাতে আসছো? আমি কথা শোনাতে আসিনি, তবে আপনাকে বলবো, এখন আমি আর আরুয়া দুজনেই ম্যাচিওর। আমাদের জীবনের সিদ্ধান্ত আমরা নিতে পারবো। আপনি অযথা আরুর সাথে এসব নিয়ে কথা বলতে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে। সারাদিন অফিস করে বাসায় এসে আপনাদের এসব ঝামেলা দেখলে মেজাজ কতটা খারাপ হয় একবার বোঝার চেষ্টা করেন। নিজের বউকে একটু বোঝাবে কথাগুলো। আমি ওর কাছে অপরাধী, তাই ওকে কিছু বলতে পারবো না। আপনি প্লিজ আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমরা দোষ করেছি, তাই আমাদের একটু মেনে নিতে হবে সবটা। আর আরও যেহেতু অসুস্থ, তাই ওকে একটু খেয়াল রাখা প্রয়োজন ছিল আপনার। আপনি আমার মা হিসেবে এটা আপনার দায়িত্ব ছিল। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, নেক্সট টাইম যেন এমন না হয় আর। নির্ঝর কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল। তার মা পেছন থেকে বলল, এটাই আমার কপাল, এতক্ষণ ছেলের বইয়ের লেকচার শুনলাম, এখন আবার ছেলের লেকচার শুনতে হচ্ছে। নির্ঝর দরজায় দাঁড়িয়ে একবার মায়ের দিকে তাকালো, তারপরে হনহন করে নিজের রুমে গেল। আরোয়া বিছানায় বসেছিল। নির্ঝর রুমে ঢুকতেই সে মুখ ফিরিয়ে নিল। নির্ঝর মেজাজ কন্ট্রোল করে আরোয়ার পাশে গিয়ে বসলো। শান্ত কণ্ঠে বলল, নিজের শরীরের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্যের উপর রাগ করে নিজেকে কষ্ট দিবে তা হতে পারে না। এইসব জ্ঞান তোমার দিতে হবে না। বেচারা মহা বিপদে আছে। মায়ের কাছে গেলে মায়ের লেকচার শুনতে হয়, আর বইয়ের কাছে গেলে বইয়ের লেকচার শুনতে হয়। তাই সিদ্ধান্ত নিল চুপচাপ থাকতে হবে তাকে। অনেকক্ষণ দুজনই কোনো কথা বলল না। নির্ঝর আর চোখে বারবার আরোয়াকে দেখছে, কিন্তু আরোয়া কোনো দিকে দৃষ্টি নেই। সে তার মতো করেই আছে। ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ল আরোয়া। নির্ঝর গম্ভীর গলায় বলল, রাতের ওষুধ খাওনি কেন? নির্ঝরের কথা শুনে আরুয়া এক লাফে শোয়া থেকে উঠল। সবসময় ওষুধ খেতে সে ভুলে যায়, একটা বদভ্যাস বলা চলে। আরুয়া বিছানা থেকে নামতে যাবে, তখনই তাকে নির্ঝর থামিয়ে দিল। গম্ভীর গলায় বলল, আমি এনে দিচ্ছি, তোমার যেতে হবে না। নির্ঝর গিয়ে আরোয়ার ওষুধ আর পানি আনলো, নিজেই ওষুধ খাইয়ে দিল। আরোয়া চুপচাপ ওষুধ খেয়ে পরে শুয়ে পড়ল। এই মুহূর্তে তার ঘুমটা খুব প্রয়োজন। এত মজার ঘুমের সময়টা নির্ঝরের সাথে কথা বলে শেষ করতে চায় না সে। সকালে ঘুম থেকে উঠতেই আরোয়া দেখলো রুমে কেউ নেই। হয়তো নির্ঝর বাসায় নেই। বাসায় থাকলে তো রুমে বসে থাকতো আর আঠার মতো আরোয়ার পেছনে পড়ে থাকতো। নির্ঝর কি তাকে ভালোবাসে? আরো মুচকি হাসলো। পরক্ষণই মনে পড়লো, যদি সত্যি ভালোবাসতো তাহলে 6টা বছর ধরে অ্যাভয়েড করলো কেন? ভালোবাসার মানুষকে কি অ্যাভয়েড করা যায়, অবহেলা করা যায়? কোনো উত্তর পায় না আরোয়া। বিছানা থেকে নেমে সে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে নাস্তা করে আবারও রুমে আসলো সে। এই কয়েকদিন ধরেই তার অবস্থা নির্ঝরের মতো, শুধু নিজের রুম আর খাওয়ার টেবিল, এইটুকুই তার গন্তব্য। অন্য কোথাও যাওয়া হয় না তার। কারো ইচ্ছে করলে রুমে এসে আরোয়ার সাথে টুকটাক কথা বলে। রিস্তা তিস্তা আর বড় ভাবি রোজ তার রুমে আসে, গল্প করে, তার সাথে সময় কাটায়। তার মামা আশরাফ চৌধুরী আর নানা ভাই আসে মাঝে মাঝে। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে আবার চলে যায়, কিন্তু মামি একবারের জন্য তার খোঁজ নেয় না। হয়তো তিনিও তার মতোই সঠিক। তবে এসব নিয়ে আরোয়ার মাথা ব্যথা নেই। হঠাৎ আরোয়ার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নিঝরের নাম্বারটা ভাসছে। আরোয়া আবারও মুচকি হাসি দিল। হতে পারে ওষুধ খেয়েছে কিনা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছে সে। আরোয়া ফোনটা রিসিভ করে চুপ করে আছে। ওপাশ থেকে নিঝর বলল, আরু, ঘুম থেকে উঠেছো? হ্যাঁ। নাস্তা করেছো? হ্যাঁ। ঔষধ খেয়েছো? হ্যাঁ। এই, তুমি কি হ্যাঁ ছাড়া কোনো কথা বলবে না? না, তোমার সাথে কথা বলার ইচ্ছা বা আগ্রহ কোনোটাই আমার নেই। কিন্তু আমার তো ইচ্ছে করে সারাটা দিন তোমার সাথে কথা বলে কাটিয়ে দেই। তো আমি কি করতে পারি? তুমি শুধু আমার সাথে কথা বলবে, তাহলেই হলো, আর কিছুই করতে হবে না। নিঝর কথা শেষ করার আগেই কারোর গলার আওয়াজ শুনলো আরোয়া। নিঝরকে বলতে শোনা গেল, বসু। আরোয়া বুঝতে বাকি রইল না নিঝরের রুমে কেউ এসেছে। নিঝর গম্ভীর গলায় বলল, তোমাকে পরে ফোন দিচ্ছি, আমি এখন কিছু কাজ আছে। আরওয়া নিজেই ফোন কেটে দিল। সারা দিন ব্যস্ত থাকে আর এদিকে সে বউয়ের সাথে কথা বলে, সারাদিন কাটিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করে। মানুষের কত রকমের ইচ্ছা থাকে।
আরো একা একা কি করবে বুঝতে পারছে না। ধীর পায়ে আবারও নিচে নামলো সে। নিচতলায় বাম পাশের রুমটা তার নানা ভাই থাকেন। তার রুমে গিয়ে দরজায় নক করতেই ভেতর থেকে তিনি বললেন, ভেতরে আয়। আরো বুঝতে পারলো না তার নানা ভাই বুঝলো কি করে সে এসেছে সেটা। রুমে ঢুকতেই প্রশ্ন ছুড়ে দিল, আপনি জানলেন কি করে আমি এসেছি সেটা? দিনের বেলা তুই ছাড়া আমার রুমে এসে আবার খবর দেওয়ার মতো মানুষ এই বাড়িতে আর কেউ নেই। যাই হোক, এদিকে আয়, এখানটায় বস। আরমান চৌধুরী আরোয়াকে ইশারা করে একটা চেয়ারে বসতে বলল। আরোয়া তার কথা মতো সেখানে গিয়ে বসলো। নানা নাতি তাদের মজার আলাপে ব্যস্ত আছে। অনেক কথাবার্তা হলো দুজনের মধ্যে। কিভাবে সেই সময়টা চলে গেল দুজনেই বুঝতে পারল না। তার চেয়েও বড় কথা, কাছের মানুষের সাথে কথা বললে যেন মুহূর্তটা অন্যরকম হয়ে যায়। সময় শেষ হয়ে যায় কিন্তু কথা শেষ হয় না, জমানো থেকেই যায়। প্রায় 2-3 ঘন্টা পর রুমে কেউ আসলো। দুজনেই সেদিকে তাকিয়ে দেখলো নির্ঝর এসেছে। সে দুজনকে একসাথে দেখে হেসে দিল। চেহারাটা দুষ্টু দুষ্টু করে বলল, দাদা ভাই, তুমি কিন্তু ঠিক করছো না। এভাবে আমার বউটাকে নিজের রুমে আটকে রেখেছো। জানো আমি কতবার ফোন দিয়েছি, ওকে রিসিভ করেনি। আরমান চৌধুরী নির্ঝরের কথায় খিলখিলিয়ে হাসলেন। যদিও আরোয়া বেশ লজ্জা পেয়েছে নির্ঝরের আকস্মিক এমন কথায়। নির্ঝর কথা শেষ করে আরোয়ার পাশে গিয়ে বসলো। তারপরে বলল, দাদা ভাই, তোমার শরীর কেমন এখন, ভালো আছো? আরমান চৌধুরী গম্ভীর মুখে বললেন, আজ কি মনে করে আমার রুমে আসলে আমার খবর নিতে? সারাদিন তো নিজের রুমে বসে থাকো। এই বুড়োকে একটু সময় দিতে হবে, তাই এই বাড়িতে কারো মন থাকে না। দাদার কথায় নির্ঝর এক দৃষ্টিতে তার দিকে তাকালো। দাদার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। শান্ত কণ্ঠে বলল, দাদা ভাই, তোমার তো শুধু এই বাড়িতে একটাই অসুবিধা, কেউ তোমাকে সময় দিচ্ছে না। সেটা নিয়ে তুমি আপসেট হয়ে আছো, কিন্তু আমি তো এর চেয়েও ভয়ঙ্কর এক জীবন পার হয়ে আসছি। আমাকে সবাই সময় দিতে চাইতো, কিন্তু আমাকে তাদের উপেক্ষা করতে হতো। সুস্থ মস্তিষ্কে নিজের নিজ থেকে কাছের মানুষদের উপেক্ষা করার কষ্ট কতটা সেটা শুধু আমি বুঝি। তাই তো বাধ্য হয়ে নিজেকে একটা রুমে বন্দি করতে হলো। তখন কি করে তোমার খবর নেই বলো? আরমান চৌধুরী নির্ঝরের কথায় হাসলেন। তার হাঁটা চলা করতে কষ্ট হয় বলে নির্ঝরকে তার কাছে ডাকলেন। ফিসফিসিয়ে বললেন, আমার নাতেনকে এত ভালোবাসতে সেটা আমাকে বললেই হতো। আমি সব কিছু নয়ছয় করে মিলে দিতাম। আমার উপর বিশ্বাস ছিল না বলে এমনটাই হয়েছে। নির্ঝর হাসলো, শান্ত গলায় বলল, তখন আমরা চোর ছিলাম। চোর কি কখনো বলতে পারে আমরা চুরি করেছি? আমাদের ক্ষেত্রেও এমনটা হয়েছে। আরমান চৌধুরী বললেন, তোমার নাতনিকে একটু বোঝাও দাদা ভাই, ও তো বুঝতেই চাইছে না। আরমান চৌধুরী আরোয়ার দিকে তাকালেন। হাসতে হাসতে বললেন, বুঝতে পারছি আমার নাতনিটা ভুল করেছে, এবার কি ক্ষমা করে দেওয়া যায় না? না, সেটা না। নিজের মুখটা খারাপ করে বলল। আরমান চৌধুরী নেমে গেলেন। ধীর কণ্ঠে বললেন, আসলে ঠিক বলেছ, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। এসবে আমি নিজেকে ইনভলভ করতে চাই না। তোমাদের সমস্যা তোমরাই সমাধান করো। নিঝর শান্ত কণ্ঠে বলল। নিঝর কথাটা বলে বেরিয়ে গেল। নিঝর বেরিয়ে যেতেই আরমান চৌধুরী আরোয়াকে ডাকলেন। গম্ভীর গলায় বললেন, তোর মামির থেকে দূরত্ব বজায় রেখে চলবি, যাতে আমার তোদের নিয়ে কোনো কথা শুনতে না হয়। ঝগড়া করবি তো তোর মাকে সব বলে দিব। সচেতন থাকবি সব সময়, আমার কথা যেন মনে থাকে। আরোয়া ছোট্ট গলায় আচ্ছা বলল। আরমান চৌধুরী একটু থামলেন, তারপরে বললেন, এবার রুমে যা, নির্ঝরে একা একা বের হবে। বেচারাকে আর কষ্ট দিস না। আরোয়া হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে নিজের রুমের দিকে গেল। রুমে ঢুকতেই দেখলো নিঝর বিছানায় শুয়ে আছে। আরোয়াকে দেখে সে হাসি দিয়ে উঠে বসলো। ভ্রুকুচকে বলল, নিশ্চয়ই দাদা ভাই পাঠিয়ে দিয়েছে। আরোয়া রাগী দৃষ্টিতে তাকালো নিঝরের দিকে, তারপরে বলল, মোটেও না। তাহলে চলে আসলে কেন? তোমার সাথে আমার সাথে টাইম স্পেন্ড করতে চাও বলে দাদা ভাই থেকে পালিয়ে এসেছো? আমার বইয়ে গেছে, তোমার সাথে সময় কাটাবো। নিঝর হেসে বলল, আমি সব বুঝি। বাসায় কি একা একা বোর হচ্ছ? কোথাও ঘুরতে যাবে? তোমার সাথে আমি কোথাও যাব না। পুপিকে দেখতে যেতে পারো। নিঝরের কথায় আরোয়া এক লাফে নিঝরের পাশে গিয়ে বসলো। খুশিমণি বলল, বাসায় নিয়ে যাবে আমাকে? ভেবেছিলাম, কিন্তু তুমি তো বলছো তুমি আমার সাথে কোথাও যাবে না। না না, যাব, আমাদের বাসায় হলে যাব। ওকে, দুপুরে খাবার খেয়ে রেডি হয়ে নাও। ওকে। আরোয়া যেতে যেতে অনেক সময় আছে, কিন্তু সে এখন থেকেই রেডি হওয়া শুরু করলো। নিঝর হেসে বলল, এখন থেকে রেডি হয়ে যাচ্ছ? এর বিন্দু মাত্র ইন্টারেস্ট যদি আমাকে দেখাতে এত কিছু হতো না। তুমি আমার সাথে এইসব নিয়ে কথা বলবে না। তো কি নিয়ে কথা বলবো?
তুমি বলে দাও, তাহলে আর তোমার অসুবিধা হবে না। তুমি আমার সাথে একদম কথা বলবে না, আমিও তোমার সাথে কোনো কথা বলবো না, ব্যাস হয়ে গেল। এইভাবে তো মানুষ শত্রুর উপরও জুলুম করে না। তুমি আমাকে এত জুলুম করছো, আল্লাহ সহ্য করবে না। তোমার সাথে এর চেয়ে ভালো ব্যবহার যায় না। বাই দ্য ওয়ে, আমি রেডি হতে যাচ্ছি, অযথা বিরক্ত করবে না। নির্ঝর হাল ছেড়ে দিল। আরো আর ভালোবাসা পেতে হলে তাকে আরো প্রহর গুনতে হবে, এটা এখন শিওর নির্ঝর। থাক, সমস্যা নেই, সে আরোয়ার জন্য অপেক্ষা করবে আজীবন। একদিন নাকি একদিন আরোয়াকে পাবে, সে এতটুকু বিশ্বাস তার আছে। কথায় আছে, প্রকৃত ভালোবাসা কখনো হেরে যায় না। নিঝর আরোয়ার ভালোবাসার প্রকৃত বলেই এত বছর পর সব ভুল বোঝাবুঝি এক পাশে রেখে দুজনে এক ছাদের নিচে হতে পেরেছে, একে অপরকে পেয়েছে। তাহলে তো সামনেও একে অপরেরই থাকবে বলেই আশা করা যায়। নিঝর হাসলো কথাগুলো ভেবে। আরো অনেকটাই দ্রুত রেডি হয়ে গেল বাপের বাড়ি যাওয়ার জন্য। নিঝর সাথে যাবে। দুজনেই একসাথে রুম থেকে বেরিয়ে নিঝরের মায়ের রুমে গেল। রুমে ঢুকতে নিঝর বলল, আম্মু, আমরা একটু ফুপির বাসায় যাচ্ছি। ঝামেলায় আরওয়ার তো আর যাওয়া হয়নি আর এতদিন, তাই আজকে যাচ্ছি। আমাকে নয়, তোমার বাবাকে যে বলো। নিঝর মায়ের দিকে তাকিয়ে এক পলক তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। পকেট থেকে ফোনটা বের করে বাবাকে ফোন দিল। তিনি সম্মতি দিলেন যাওয়ার জন্য। তারপর দুজনেই বেরিয়ে গেল। নিঝর গাড়ি চালাচ্ছে আর আরোয়া তার পাশে সিটে বসা। নিঝর আর চোখে বারবার আরোয়াকেই দেখছে। একটু পরে শান্ত কণ্ঠে বলল, তুমি কি আজকে থাকবে নাকি আমার সাথে চলে আসবে? আমি তো থাকতে চাই, এতদিন পর যাচ্ছি, তাহলে চলে আসবো কেন? আমি একা হয়ে যাব, প্লিজ আমার সাথে চলে আসিও। আরো কোনো জবাব দিল না। গাড়ি থামলো আরোয়াদের বাড়ির সামনে। দরজার বেল বাজতেই মারোয়া দরজা খুলে দিল। আরোয়ার মা তো নিঝরকে আর আরোয়াকে দেখে মহা খুশি। নিঝর খুব একটা আসে না ফুপির বাসায়, আজকে তাকে নিজের বাসায় পেয়ে তো তিনি খুশি হবেনই। উৎসুক কণ্ঠে বললেন, নির্ঝর, আসো আসো। ফুপির কথায় নিঝর হেসে ভেতরে গিয়ে সোফায় বসলো আর আরোয়া মারোয়ার সাথে ভেতরে রুমে গেল। নিঝর আরোয়ার মায়ের সাথে গল্প করছে। কিছুক্ষণ থেকে সে আরোয়ার বাড়ি থেকে চলে গেল। এখন অফিসে যেতে হবে তাকে, তাই মূলত চলে যাওয়া। আরোয়া কয়েকদিন ছিল তাদের বাসায়। 2 দিন পরে আজকে নিঝর এসেছে আরোয়াকে নিয়ে যাওয়ার জন্য। এই 2 দিনে নিঝর আরোয়াকে বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু আরোয়া রিসিভ করেনি। বিষয়টা নিয়ে নিঝর বেশ রেগে আছে। আরোয়াদের বাসায় গিয়া মাত্রই আরোয়াকে রাগী গলায় প্রশ্ন করলো, এই মেয়ে, তুমি ফোন রিসিভ করো নাই কেন? তোমার কি আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না? আরোয়া এক কথায় জবাব, না করে না, তোমার সাথে কথা বলতে চাই না বলেই ফোনটা রিসিভ করিনি, বোঝা উচিত ছিল তোমার। আরোয়া নিজেও জানে না সে কেন নিঝরের ফোন রিসিভ করছে না। কেন জানি সে আগ্রহ পাচ্ছে না। শারীরিক অসুস্থতা আর মানসিক চাপ তাকে অনেকটাই ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে। সে এখন সবকিছু থেকে দূরত্ব চায়, মনটা এখন একটু রেস্ট চায় তার। কিন্তু নিঝর বারবার ফোন করছে তাকে, তাই বাধ্য হয়ে রিসিভ করেনি সে ফোনটা। নিঝরকে এত কথা কৈফিয়ত দিতে ইচ্ছে করছে না, তাই এক কথায় জবাব দিল সে। ঘণ্টাখানেক পর নিঝর আরোয়াকে নিয়ে বেরিয়ে গেল। আজকে নিঝর নিজেও কোনো কথা বলছে না, মনে হচ্ছে সেও আজকে রেগে গেছে আরোয়ার উপরে। থাক, তাতে আরো আর কিছুই যায় আসে না। প্রায় আরো 2 মাস কেটে গেল। নিঝর আরোয়া এখন আগের চেয়ে অনেকটাই কাছাকাছি এসেছে, একে অপরকে বোঝার চেষ্টা করে। নিঝর সারাদিন এখন আরোয়ার পেছনে আঠার মতো লেগে থাকে, তাই আরোয়াকেও বাধ্য হয়ে নিঝরকে সময় দিতে হয়। মিসেস রোমানাও চেষ্টা করছেন আরোয়ার সাথে অ্যাডজাস্ট করে নিতে, যদিও সব ভুলে দুজনের একসাথে হতে সময় লাগবে, কিন্তু সম্পর্কটা এখন আগের চেয়ে গভীর হয়েছে বলা যায়। আজকে আরোয়া অনেকটাই খুশি। তার ভার্সিটির শেষ দিন আজকে। পড়াশোনার পার্ট চুকিয়ে এখন সে আরেকটা অধ্যায় শুরু করবে। অফিসিয়ালি আজকে ভার্সিটি থেকে তার বিদায়। কিছু ডকুমেন্টস আনতে যাবে আজকে শেষবারের মতো। পড়াশোনা শেষ এই ভেবে অনেক আনন্দ লাগলেও ভার্সিটিতেও শেষ দিন এই ভেবে কষ্ট তো লাগতেই। আজকে আরোয়ার সাথে নিঝর যাবে ভার্সিটিতে। নিঝরের কাজ থাকলেও ও আরোয়াকে বলেছে তার সাথে যেতে, আর নিঝর এক কথায় সব কাজ ফেলে আরোয়ার সাথে যাবে বলে কথা দিয়েছে। কিন্তু নিঝর এখনো নাক ডেকে ঘুমাচ্ছে, যেটা এই মুহূর্তে আরোয়ার মেজাজ খারাপ হওয়ার জন্য প্রধান কারণ। এভাবে চলতে থাকলে তো সবাই ভার্সিটিতে গিয়ে কাজ শেষ করে চলে যাবে, আর তার যাওয়াও হবে না, কারোর সাথে দেখাও হবে না। বেশ চিল্লিয়ে নিঝরকে ডাকলো সে, এই ওঠো তাড়াতাড়ি, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? আরোয়ার চিল্লানি শুনে নিঝর ঘুম ঘুমো কণ্ঠে বলল, আর একটু ঘুমাই প্লিজ। ওকে, তুমি ঘুমাও, আমি গেলাম। আকস্মিক এমন কথা শুনে নির্ঝর লাফিয়ে উঠল বিছানা থেকে, কিন্তু সে
আরওয়ার দিকে তাকাতেই আরেক দফা শক খেলো। ভ্রু কুচকে ঠিক কত সময় আওরার দিকে তাকিয়ে থাকলো সে জানে না। আওরার আরেক দফা চিৎকার তাকে ভাবনার জগৎ থেকে বের করলো। শান্ত কণ্ঠে বলল, আজকে শাড়ি পরেছো? হ্যাঁ। শাড়ি পরেই ক্যাম্পাসে যাবে? তো শাড়ি পরে কি মানুষ ক্যাম্পাসে যায় না? তোমাকে কখনো এভাবে শাড়ি পরে সাজুগুজু করে যেতে দেখিনি, তাই বললাম। বাই দ্য ওয়ে, তোমাকে দারুণ লাগছে এই শাড়িতে, অপূর্ব সুন্দরী রমণী। নিঝড়ের কথায় আরো মনে মনে হাসলো। নিঝড় সেদিকে আরেক পলক তাকিয়ে ফ্রেশ হতে যাচ্ছিল, তখনই আরোয়া তাকে থামিয়ে দিল। নিঝড়ের দিকে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে অস্ফুট গলায় বলল, এই পাঞ্জাবিটা পরবে আজকে? নিঝড় হেসে আরোয়ার হাত থেকে প্যাকেটটা নিয়ে রেডি হতে চলে গেল। প্যাকেটটা খুলতেই দেখলো আরোয়ার শাড়ির সাথে মিল করে পাঞ্জাবি আর্ট করা। হয়তো কাপল সেট কিনেছে আরোয়া। দ্রুত রেডি হয়ে আসলো সে। আরোয়া তাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো, হাতে থাকা ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নিঝড় তার পেছন পেছনে বের হলো। নিচে গাড়ি রাখা আছে। নিঝড় গিয়ে ড্রাইভিং সিটে বসলো আর আরোয়া তার পাশে। নিঝড় কিছু বলতে যাবে তার আগে আরোয়া বলল, জানো, আমার অনেক ইচ্ছা ছিল সুন্দর একটা শাড়ি পরে সাজগোজ করে তারপর ক্যাম্পাসে গিয়ে কাপল ফটোশুট করব। আমার পার্টনারও আমার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরবে। দুজনেই একসাথে ক্যাম্পাসে ঘুরবো ফিরবো আর ছবি তুলে সব স্মৃতি আটকে রাখবো। বৃদ্ধ বয়সে আর তো ক্যাম্পাসে যাওয়া হবে না, তখন এই স্মৃতিগুলো দেখবো আর মনে মনে সেই অতীতে ফিরে যাব। এতদিন তো পার্টনার ছিল না, যদিও এখন একটা জামাই হয়েছে, সেও থাকা আর না থাকা সেম সেম। তাই আর হয়নি। আজকে ভাবছি ইচ্ছেটাকে আর সময়টাকে হাতছাড়া করা যাবে না। এই হাবলা মার্কা জামাইকে নিয়েই ইচ্ছেটা পূরণ করে স্মৃতি করে রাখতে হবে। নিঝড় আরোয়ার কথায় হাসলো, ভ্রুকুচকে বলল, আমি হাবলা? আজকে ক্যাম্পাসে গেলে দেখবে তোমার সব বান্ধবী সিনিয়র জুনিয়র এই হাবলাটার উপর ফিদা হয়ে বসে আছে। ঢং কত! আমার কোনো বান্ধবী এমন নয়, আর ভালোই হবে। তোমাকে কারোর গলায় ঝুলিয়ে দিতে পারলে আমি খুশি, একটু রেস্ট পাবো। সেটা নিজে দেখিও আজকে। আরোয়া মুখটাকে ভেঙচি দিয়ে অন্যদিকে ফিরে গেল। একটু পরে নিঝড় গাড়ি থামালো ক্যাম্পাসের মেইন গেটে। আরোয়াকে বলল, আমি কি ভেতরে যাব? নিঝড়ের কথা শুনে আরোয়া রাগী দৃষ্টিতে দেখালো, গম্ভীর গলায় বলল, এতক্ষণ কি তোমাকে আমি জোকস বলেছি? তুমি ভেতরে না গেলে ঘুরবো কার সাথে? নিঝড় আরোয়ার কথায় আবারও মুচকি হাসলো, শান্ত কণ্ঠে বলল, আমার সাথে ঘুরতে চাও সেটা আগে বলতে, তাহলে আমি তোমাকে নিয়ে পুরো মঙ্গল গ্রহে ঘুরে আসতাম। শখ কত! এখন ক্যাম্পাসটা ঘুরে আমাকে উদ্ধার করো। নিঝড় আরোয়ার কথায় গাড়ি থেকে নামলো আর আরোয়া ফোনটা বের করে তার দলবলকে অর্থাৎ দুই বান্ধবীকে খোঁজার জন্য ফোন লাগালো। তারা আগেই চলে এসেছে। ফোন করতেই বলল, ভার্সিটির মুক্ত মঞ্চে তারা বসে আছে। নিঝড় আর আরোয়াও হেঁটে গেল সেই দিকেই। কিন্তু আরোয়া খেয়াল করলো ঘটনা তো মহা জটিল পর্যায়ে যাচ্ছে। নিঝড় ঠিক কথাই বলেছে, প্রত্যেকটা মেয়ে আরোয়ার হ্যাবলা মার্কা জামাইটিকেই দেখছে। অনেকেই দাঁত কেলিয়ে হাসছে। আরোয়া জাস্ট আর নিতে পারছে না, তার গা এখন রাগে শিরশির করছে। রাগী চোখে একবার নিঝড়কে দেখলো। আসলেই তাকে বেস্ট লাগছে এই পাঞ্জাবিটাতে। নিঝড় আরোয়ার চাহনি দেখে মুচকি মুচকি হাসছে। আরোয়ার জেলাস দেখে নিঝড় বেশ খুশি। এটি তো ভালোবাসার পূর্ব লক্ষণ। নিঝড় আরোয়ার চোখে এই রাগটা দেখতেই চেয়েছিল। মুক্তমঞ্চে যেতেই আরোয়ার বান্ধবী সাইমা আর ঈশিতা আছে। তারা তাকে দেখে উঠে আসলো। নিঝড়কে সাথে দেখে ঈশিতা বলল, দুলা ভাই, আপনিও এসেছেন? নিঝড় এক কথায় জবাব দিল। আর কোনো উত্তর না পেয়ে ঈশিতা দমে গেল। হয়তো এটা সে আশা করেনি। একটু তো কথা বলা যায়। আর ওকে উদ্দেশ্য করে বলে সে, আচ্ছা চল, দিন স্যারের ওখানে যাই, 6th ফ্লোরে। ডিপার্টমেন্টের সবাই ওখানেই আছে। এই বলে ঈশিতা আর সাইমা হাঁটা দিল। আরোয়া আর নিঝড় পেছনে হাঁটছে। আরোয়া রাগী গলায় ফিসফিসিয়ে বলল, ঈশিতাদের সাথে কথা বললে না কেন? ওরা কি ভাববে এখন? কথা বলতে ইচ্ছে করেনি। আরোয়া আবারও ভেঞ্চি কাটলো। বিল্ডিং এর নিচে গিয়ে নিঝড় বলল, আমি এখানে অপেক্ষা করি, তুমি ওদের সাথে গিয়ে কাজ শেষ করে আসো। আরোয়া নিঝড়ের কথা মতো আচ্ছা বলে হাঁটা দিল। আরোয়া তার কাজ শেষ করে নিচে আসছে। তার সাথে ঈশিতা নাইমা আগে থেকেই ছিল। এখন তার ডিপার্টমেন্টের আরেক মেয়ে নাওমিও আছে তাদের সাথে। যদিও নাওমির সাথে আরোয়ার সম্পর্কটা খুব একটা ভালো নয়, কিন্তু ঈশিতার সাথে নাওমির বেশ সূক্ষ্মতা থাকায় একসাথেই আসছে তারা। আরোয়া নাম দিয়ে দেখলো নিঝড় দাঁড়িয়ে আছে একটা মেয়ের সাথে। দুজনেই বেশ হেসে হেসে কথা বলছে, যেন অনেক দিনের পরিচয় দুজনের। আরোয়া ভ্রুকুচকে সেদিকে তাকাতেই ঈশিতা বলল,
মেয়েটা কে রে? চিনিস তুই? আমার সাথে তো কোনো কথা বললো না তোর হাজব্যান্ড। ওর সাথে এভাবে গল্পে মুশকুল হয়েছে, নাকি তোর সামনে ফেরেশতা শাস্তি চেয়েছিল বলে আমার সাথে কোনো কথা বললো না? ঈশিতার কথা শেষ হওয়ার সাথে সাথে নাওমি বলল, কোনটা ওর হাজবেন্ড? ওই যে ডানে দাঁড়ানোর ছেলেটা। নাওমি জিজ্ঞাসা দৃষ্টিতে ঈশিতাকে বলল, তোর সাথে কথা বলেনি মানে? আমি যখন ওনার সাথে কথা বলতে গেলাম উনি আমাকে অ্যাভয়েড করলো, আর এখন আরওয়ার অপোজিটে গিয়ে ওই মেয়ের সাথে হেসে হেসে আড্ডা দিচ্ছে। নাওমি হেসে দিল ঈশিতার কথায়, হেসে হেসে বলল, আরে ভাই, পুরুষ মানুষ, বউর সামনে এমনটা শাস্তি হয় তাদের। বাই দ্য ওয়ে, তোর হাজবেন্ড হ্যান্ডসাম আছে সত্যি, আর ওর সাথে ওর যায় না। আমাদের মতো আপডেট হতে হলে, ওর সাথে তাল মেলাতে হলে আরোয়াকে আরো অনেক আপডেট হতে হবে। নাওমির কথাটা ঠিক হজম হয়নি আরওয়ার, ইচ্ছে করছে গালে একটা চর বসিয়ে দিতে। একে তো নিঝরকে ওই মেয়ের সাথে দেখে তার মেজাজ খারাপ, তার উপরে এমন কথা কিভাবে সহ্য করা যায়? আরওয়া নিজেকে শান্ত করলো, শান্ত গলায় বলল, তাহলে তুমি আমার জামাইয়ের সাথে যাও কিনা একবার দেখে আসো, তোমার সাথে মিললে আমি ফ্রিতেই তোমাকে দিয়ে দিব। নাওমি অবাক চোখে আরোয়ার দিকে তাকালো, আর আরোয়া চুপচাপ নিঝরের দিকে হাঁটা দিল, কিন্তু নিঝরের সাথে কোনো কথা না বলে তার পাশে দিয়ে চলে আসলো। তার আকস্মিক এমন আচরণ নিঝরের চোখে ঠিকই পড়েছে। ভ্রুকুচকে একবার আরোয়ার যাওয়ার দিকে তাকিয়ে নিঝর তার পেছনে পেছনে গেল, পেছনে থেকে বলল, ভেতরে কি কোনো সমস্যা হয়েছে? তোমাকে এমন অন্যরকম দেখাচ্ছে কেন? আরো নিঝরের কথা শুনতে পেয়েছে ঠিকই, কিন্তু কোনো জবাব দিতে ইচ্ছে করছে না তার। কি দরকার ছিল এত কাহিনী করার? নাওমি আর ঈশিতার কথাগুলো কি মেনে নেওয়া যায়? আর নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে অন্যরা যখন চোখের সামনে আলোচনা করে, তখন প্রতিবাদ করতে না পারার কষ্ট কিভাবে সহ্য করে মানুষ? ভালোবাসার মানুষটাকে নিয়ে অধিকার শুধু নিজের, সেটা ভালোবাসুক, কষ্ট দিক বা সমালোচনা করুক। কিন্তু আরোয়া নিঝরকে নিয়ে করা সমালোচনার কোনো জবাব দিতে পারল না, শুধু নিঝরের কারণে। মেয়েটার সাথে কথা বলেই যেন নিঝর অনেক বড় ভুল করে ফেলেছে, তাই তার সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না। নামের কথাগুলো ভাবতেই চোখ ছলছল করছে তার। নিঝর আরোয়াকে পিছন থেকে ডেকে চলেছে, কিন্তু আরোয়ার কোনো রেসপন্স নেই। ভার্সিটির অনেকেই তাদের কাণ্ড দেখছে। নিঝর ঠিক বুঝতে পারছে না আরোয়ার কি তাকে অপমান করতে ক্যাম্পাসে এনেছে কিনা। কেন এমন করছে সে? পিছন থেকেই সে আরোয়ার হাতটা ধরে থামালো তাকে। একবার আরোয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? এভাবে পাবলিক প্লেসে ওভার রিয়েক্ট করছো কেন? আমি করেছি নাকি তুমি করেছো? নিঝর ভ্রু কুঁচকে বলল, আমি আবার কি করলাম? তুমি জানো না তুমি কি করেছো? জানলে কি জিজ্ঞেস করতাম? তুমি আমার সামনে ঈশিতার সাথে কথা বলনি, আর আমি চলে যেতেই অমনি অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলছো। তাহলে রিয়েক্ট না করে কি করব? নিঝর একবার আরোয়ার দিকে তাকালো। তার মেজাজ যথেষ্ট খারাপ হয়ে গেছে। অনেক কষ্টে সে নিজেকে কন্ট্রোল করেছে, এটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। শান্ত গলায় বলল, এই সামান্য একটা বিষয় নিয়ে কেউ এরকম একটা জনবহুল জায়গায় এত জঘন্য আচরণ করে? আজকে তোমার জায়গায় অন্য কেউ হলে এমন চড় দিতাম যে জীবনে আমার সাথে কথা বলতে সে ভয় পেত। অবশ্যই করে, এটা সামান্য বিষয়। তোমার জন্য আমার বান্ধবীদের কাছ থেকে কথা শুনতে হয়েছে। নিঝর রাগী গলায় বলল, সাহস যদি হয় মারো তো। এখানে সাহসের কথা তুলবে না। সাহস নেই এমনটা নয়, তোমাকে ভালোবাসি বলেই মারতে কষ্ট হবে, তা না হলে নির্ঝর চৌধুরীকে সাহস নিয়ে প্রশ্ন করাটা বোকামি। আর মেয়েটা আমার পরিচিত, তাই কথা বলেছি। পরিচিত মানুষের সাথেও কি কথা বলতে পারবো না? আমি কি তোমাকে কথা বলতে বারণ করেছি? তাহলে এভাবে রিয়াক্ট করছো কেন? তুমি ঈশিতার সাথে কথা বলনি, আর মেয়েটার সাথে কথা বলছো। এটা নিয়ে ওরা ঠাট্টা করছিল। তোমাকে নিয়ে ঠাট্টা করলে আমার কষ্ট লাগে। আমি ওদের কিছু বলতেও পারিনি, তাহলে রিয়েক্ট না দেখে কি করব? আরোয়ার কথায় নিঝর খিলখিলিয়ে হেসে দিল। আচমকা তার সকল রাগ যেন হাসির সাথে উড়ে গেছে কোথাও। আরোয়া ভ্রুজ কুঁচকে নিঝরের হাসির দিকে তাকালো। নিঝর হাসি থামিয়ে বলল, আমাকে নিয়ে ঠাট্টা করলে তোমার রাগ হয় কেন? কারণ আমি তোমাকে ভালো। আরো আর উচ্চারণ করলো না, থেমে গেল সে। নিঝর এবার মুচকি হাসি দিল, তারপরে বলল, পুরোটা শেষ করো, আমি তো অপেক্ষায় আছি পুরোটা শোনার জন্য। আরো কোনো কথা বলছে না আর। মনে হচ্ছে নিজে জানে নিজেই ফেসে গেছে সে। একটু পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলল, তোমার সাথে আর ঘুরতে চাই না, তুমি ওর মেয়ের সাথে ঘুরো, আমি গেলাম। কথাটা বলে আরো চলে যাচ্ছিল। তখনই নিঝর আবারও তার হাত ধরে ফেলল।
একটু কাছে টেনে আনলো নিজেকে। শান্তের চাহনিতে এক নজর আরোয়াকে দেখলো, তারপরে বলল, তোমার মন জানে, তুমি জানো আমাকে ভালোবাসো, সেটা শুধু প্রকাশ করছো না। একবার স্বীকার করো ভালোবাসো সেটা। আমি পুরো দুনিয়ার সব সুখ তোমাকে দিব। আমার লাগবে না তোমার দেওয়া সুখ। যে মানুষটা একলা পৃথিবীতে আকাশ সমান কষ্ট নিয়ে চলে যায়, তাকে নতুন করে ভালোবাসবো এতটুকু বোকা আমি নই। কতবার বলবো, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, কোনো উপায় ছিল না। দেখো, আমার আর দাঁড়াতে ইচ্ছে করছে না, আমি যাচ্ছি। আরোয়া দ্রুত পায়ে হেঁটে গাড়িতে উঠে বসলো। নির্ঝর তাকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু সে দাঁড়ায়নি। পরে নির্ঝরও বাধ্য হয়ে গাড়িতে গিয়ে বসলো। শান্ত কণ্ঠে বলল, তুমি আজকে ক্যাম্পাসে ঘুরবে বলেই আমাকে সাথে এনেছিলে, তাহলে চলে যাচ্ছ কেন? অনেকটা আগ্রহ নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি সব শেষ করে দিয়েছো। আমি কিছুই করিনি। মেয়েটা আমার এক কলিগের বউ, বিবাহিত একজন মেয়ে। সেই সুবাদে দেখলাম বলে কথা বললাম। এটা নিয়ে এত কিছু হয়ে যাবে কে জানতো। আচ্ছা যাই হোক, এবারে রাগ করিও না, প্লিজ চলো। নির্ঝর আরোয়াকে কিছুতেই ছাড়ছে না, যেতেই হবে ক্যাম্পাসে। আরোয়া বাধ্য হয়ে বলল, এখন ক্যাম্পাসে যেতে চাচ্ছি না আর। ওরা হাসি ঠাট্টা করবে। কেন, আমরা কি জোকার? কারো ঠাট্টার পাত্র হতে জোকার হতে হয় না, অতিরিক্ত যোগ্য হতে হয়। তুমি যাবে মানে যাবে, কারো কথায় এভাবে চলে যাব এটা হতে পারে না। আরোয়া ধীর পায়ে গাড়ি থেকে নামলো। আবার নির্ঝরও হাসি মুখে নেমে দুজনে একসাথে পুরো ক্যাম্পাসটা ঘুরলো। নির্ঝর আরোয়ার হাত ধরেই হাঁটছে। আরোয়ার বেশ ভালোই লাগছে বিষয়টা। কত বছর পর এভাবে হাঁটছে তারা দুজনে। হাঁটতে হাঁটতে আরোয়া হঠাৎ করেই বলল, আজকে 6 বছর 5 মাস 17 দিন পর তোমার হাত ধরে একসাথে হাঁটছি। কতদিন পর সেটা তোমার মনে আছে কি করে? আমি ডায়েরির পাতায় সব হিসাব করে লিখে রেখেছি। তোমার আমার সব স্মৃতি সেখানে আছে। কেউ পড়লে অনায়াসে সবটা বুঝে যাবে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমাকে কতটা ভালোবাসো? আরও থেমে গেল। সে কথার ঘরে কত কথা বলে ফেলেছে এখন। আজকে প্রায় তাদের বিয়ে হয়েছে 6 মাস, কিন্তু কিছুতেই আরোয়া নির্ঝরকে একটুও সময় দেয়নি। নির্ঝরও সবটা মেনে নিচ্ছে। সে তো জানে আরোয়া অভিমান করেছে, এটা তো তাকে মেনে নিতেই হবে। দুজনে হাঁটতে হাঁটতে পুরো ক্যাম্পাসটা ঘুরলো। ক্যাম্পাস ছোট হওয়ায় হাঁটতে খুব একটা অসুবিধা হয়নি তাদের। নির্ঝর থামলো, একটু গম্ভীর গলায় বলল, এখনো কি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? হয়তো একটা ভুল ছিল, ভুল বোঝাবুঝির হয়েছে, ক্ষমা করে দাও এবার। আরোয়া মনে মনেই হাসলো। সেও ভাবছে নির্ঝরকে আর অপেক্ষা করাবে না। এভাবেই দুজনের অভিমানে তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। সময় তো আর থেমে থাকে না, আবার ফেরতও আসে না। তাই এখন সব ঠিক করে দুজনে একসাথে সংসারটা গোছানো উচিত। আরোয়া বলল, যাও, ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি এমন হয় তাহলে মনে রাখবে আমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছো। নির্ঝর আরোয়ার হাতটা শক্ত করে ধরে বলল, তোমাকে অনেক ভালোবাসি, আর কখনো এই হাতটা ছাড়বো না। অতীত ভুলে যাও, দুজনেই নতুন করে সব শুরু করব। একবার বলো ভালোবাসো। আরোয়া একটু থামলো, তারপর বলল, বুঝে নাও, ভালোবাসি। নির্ঝর আরোয়ার কথা শুনে খিলখিলিয়ে হেসে আরোয়াকে জড়িয়ে ধরলো। আরোয়াও সব অভিমান একপাশে রেখে নির্ঝরকে ক্ষমা করে দিল। ভালোবেসে নির্ঝরের বাহু জুড়ে নিজেকে আবদ্ধ করে নিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।